একটি কমেডি শোতে একটা বিতর্ক হয়েছে যে একজন মহিলা জুনিয়র ডাক্তার তিনি বডি পার্টস নিয়ে বিভিন্ন রকমের অশালীন মন্তব্য করছেন এবং সেটা নিয়ে সবাই হাসাহাসি করছে। 10 लोगों का एक ग्रुप होता है, उसमें एक बॉडी होती है, काटे थे हाँ, और फिर ऊपर काटा, फिर काटा और फिर लास्ट में जो भी है। সো যেটা একদমই সেন্সিটিভ নয় সমাজের জন্য, তো সেইটা নিয়ে আপনি কি বলবেন যে এটা তো নিশ্চয়ই কাম্য নয়? না, আমি ভিডিওটা দেখেছি, তো হ্যাঁ বিষয়টা একটু দুর্ভাগ্যজনকই। এত ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন বেড়েছে যে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। ডাক্তার হতে 22-23 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, মাত্র 64,000 সিট আছে। তো এটা বিশাল একটা চাপের জিনিস। হ্যাঁ, ছেলেমেয়েরা 1 বছর কেউ নিটের কোচিং নিল, আবার 2 বছর 3 বছর, যখন 2 বছর 3 বছর যখন ইয়ার বাড়তে থাকে না, তাদের মধ্যে ডিপ্রেশনটা বেশি কাজ করে। এখন স্টুডেন্টদের নিট পরীক্ষাটা কতটা মানসিক চাপের হচ্ছে? দেখুন, একটা স্টুডেন্ট কি হয়, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্য কোচিং নিচ্ছে। হ্যাঁ, নিটের কোচিং নিচ্ছে। এই যে নিটে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, এইটা ছাত্রছাত্রীদের মনে কতটা এফেক্ট ফেলে? ছেলেমেয়েরা অলরেডি প্রিপারেশন সব কিছু করে এক্সাম দিয়েছিল, এক্সামটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল। এবার আবার যে 1-1.5 মাস যে এটা ডিলে হয়ে গেল, তো ছেলেমেয়েদের মধ্যে কি হয় যে কনফিডেন্স যে ছিল, কনফিডেন্সটা তখন হারিয়ে যায়। প্রথমবার নিট ক্লিয়ার করতে না পারা এবং একটা তো টেনশন কাজ করে যে নেক্সট ইয়ারে যদি নিট ক্লিয়ার না হয় তখন কি হবে। ভীষণভাবে টেনশন কাজ করে। একটা হয়নি সেই ওই এক্সামিনেশন হলের একটা না ফোবিয়া থাকে মানুষের মধ্যে। এই যে বিদেশে পড়তে যাওয়ার যে তাগিদ বা মানুষের উৎসাহ, এটা কি শুধুমাত্র শহরতলির মানুষরাই যাচ্ছে নাকি গোটা বাংলার জেলা থেকেও বহু মানুষ আসছেন? আমাদের টোটাল যাই স্টুডেন্ট লাস্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, তার 10% শুধু কলকাতা থেকে গেছে, 90% কিন্তু সব রুরাল এরিয়া থেকে গিয়েছে। থাকার জন্য মেয়েদের সেফটি নিয়ে কোনো ইস্যু নেই, কেন কি ওখানে আজকে তো আমি দুজন ডাক্তার মানুষকে পেয়েছি। সো আপনাদের আরেকটা ভূমিকাও আমি জানলাম যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভবিষ্যতের ডাক্তারদের তৈরি হতে আপনারা সাহায্য করেন বা সঙ্গে থাকেন, পথ দেখান বলা চলে। তা আপনি একটা কথা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে যে এই যে মধ্যবিত্ত পরিবার, অনেকেরই স্বপ্ন যে আমার ছেলে মেয়ে ডাক্তার হবে, সেই স্বপ্নটা কি আজকে বাংলা থেকে আপনাদের যে কোম্পানি রয়েছে, কনসালটেন্সি কোম্পানি রয়েছে এডুকেশন, তাদের মাধ্যমে কতটা আয়ত্তের মধ্যে এসছে, কতটা সম্ভব ডাক্তার হওয়াটা? আর ডাক্তার হওয়াটা এখন, আগে যেটা আমরা ভাবতাম যে ডাক্তার হতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, যদি আমি প্রাইভেটে করতে চাই যে অনেক টাকা খরচ হবে, হয়তো এখানে গভর্নমেন্টে অনেকে ভালো মার্কস পায়, হয়তো কিছু নাম্বারের জন্য গভর্নমেন্টে তারা পেল না। টোটাল অল ওভার ইন্ডিয়াতে আপনি দেখেন নিট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 22 লাখের উপরে। সিট আছে 1,30,000 মতো, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে। তা এই যে এবং 11 লাখ ছেলেমেয়ের মতো কোয়ালিফাই করে। নিট কোয়ালিফাই মানে যারা 50 পার্সেন্টাইল পায়। তা প্রায় 10-11 লাখ ছেলেমেয়ে যারা কোয়ালিফাই করলো, 1,30,000 মতো সিট পেল। বাকি যে প্রায় 10 লাখের কাছাকাছি যে ছেলেমেয়েগুলো যারা সিট পেল না ইন্ডিয়াতে, তারা কোয়ালিফাইড, মানে নিট কোয়ালিফাইড, বাট তারা ইন্ডিয়াতে সিট পেল না। কেন? ১ নাম্বার হলো প্রাইভেট কলেজে তাদের টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। প্রাইভেট কলেজগুলোতে প্রায় ১,০০,০০,০০০ টাকার কাছাকাছি খরচ, এবং গভর্নমেন্ট কলেজে হয়তো তারা কিছু নাম্বারের জন্য গভর্নমেন্ট কলেজ তাদের হাতছাড়া হয়েছে, সরকারি কলেজ। তো সেই সব স্টুডেন্টগুলোকে, এবং তারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এদের কাছে টাকা পয়সা যে প্রাইভেট কলেজে ১,০০,০০,০০০ টাকা খরচ করার ক্ষমতা নেই। সেই সব ছেলেমেয়েগুলোকে আ আমরা ভেবেছি যে এই ছেলেমেয়েগুলোকে যদি ডাক্তার হতে চায়, এরা কিভাবে ডাক্তার হতে পারে? এদের জন্য অ্যাব্রডই বেটার। কারণ অ্যাব্রডে আমাদের যে কলেজগুলো আছে আপনি দেখেন ৩০ থেকে ৩৫ লাখের মধ্যে তার থাকা, খাওয়া থেকে শুরু করে সবকিছু হয়ে যায়। একটা ছেলেমেয়ে ৩০-৩৫ লাখ টাকা তো ওয়ান টাইম দিতে হচ্ছে না। প্রত্যেক বছরে ৫ বছরের কোর্স আছে। ৫ বছরে পার্ট করে দিচ্ছে। কেউ হয়তো কিছু টাকা লোন নিয়ে যাচ্ছে। মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে তো, কিছু লোন নিচ্ছে, কিছু নিজে থেকে এরেঞ্জ করছে, এরকমভাবে যায়। এবার ওখানে পড়ে আসার পরে সবথেকে ডিফিকাল্ট যেটা হলো যে এখানে এসে একটা তাকে লাইসেন্স পরীক্ষা দিতে হয়। সেটার নাম হলো এফএমজি বলে নাম, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন। ওই পরীক্ষাটাতে যদি ও পাস করে যায়, তাহলে এখানে যারা ইন্ডিয়ান ডক্টর, যারা আইএমজি যারা আছে, ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট আর ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। কিন্তু ওই পরীক্ষাটাতে পাসিং রেট অনেক কম। ২৫ থেকে ৩০% মতো পাসিং রেশিও থাকে।
আমাদের মূল যেটা আমাদের লক্ষ্য ছিল যে ছেলেমেয়েরা যারা এখান থেকে যাচ্ছে, বেঙ্গল থেকে যাচ্ছে, হুম, ওয়েস্ট বেঙ্গল থেকে তারা যেন এখানে আসার পরে এফএমজি যে পাসটা যেন ফার্স্ট অ্যাটেম্পটে করে। হুম? কারণ এফএমজি যদি পাস না করে সে তো ডাক্তার হতে পারছে না। তো আমাদের এই লক্ষ্য নিয়ে যখন আমরা শুরু করি কাজ, আমাদের যে কলেজ আছে ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিন, এই কলেজে আপনি যদি দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ২০২৫ সালে যেসব ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল 90% ছেলেমেয়ে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করেছে। আপনি ২০২৫ সালে যদি ওভারঅল পুরো ইন্ডিয়ার যদি দেখেন, ইন্ডিয়া থেকে প্রায় 60% ছেলেমেয়ে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করেছে। যেসব ছেলেমেয়ে পাস করছে না তারা সেকেন্ড বা থার্ড অ্যাটেম্পটে পাস করে যাবে। হুম। মেইনলি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে যাদের অতটা অর্থনৈতিক ক্ষমতা নেই, কিছু হয়তো লোন করে, কিছু নিজে থেকে অ্যারেঞ্জ করে ৩০-৩৫ লাখ টাকা তারা বাইরে পড়তে যাচ্ছে এবং তাদের ডাক্তার হওয়ার যে স্বপ্নটা পূরণ হচ্ছে। হুম। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে মানে ইন জেনারেল ধরা যায় যে, বা ভাবা হয় যে ভারতবর্ষে যে খরচাটা হয় বিদেশে গেলে তার থেকে খরচা বেশি হয়। কিন্তু এই বিষয়টা ডাক্তারি পড়ার ক্ষেত্রে কেন উল্টো হয়, যে ভারতবর্ষে খরচাটা বেশি আর বিদেশে গেলে খরচাটা কম? ডাক্তারি পড়ার ক্ষেত্রে বলতে এটা আপনি যেটা বলেছেন ডাক্তারি পড়ার ক্ষেত্রে শুধুমাত্র আমরা যে কান্ট্রিগুলোর কথা বলছি, সিআইএস যে কান্ট্রিগুলো আছে, সেন্ট্রাল এশিয়ার যে কান্ট্রিগুলো আছে কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান বা জর্জিয়া, এই কান্ট্রিগুলোতে খরচ কম। আপনি যদি আবার ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া হুম, এদিকে হুম, চলে হুম। যান, ইউরোপের দিকে, সেখানে আবার অনেক খরচ। হ্যাঁ? সেখানে ইন্ডিয়ার থেকেও বেশি খরচ। বেশি খরচা, আচ্ছা। এই কান্ট্রিগুলোতে কি আছে, এই কান্ট্রিগুলোতে যেহেতু এই ছোট কান্ট্রি, এগুলো ছোট একেকটা কান্ট্রি, এখানকার মেডিকেল কলেজ করতে গেলে আমাদের ইন্ডিয়াতে একটা মেডিকেল কলেজ করতে গেলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, যে পরিমাণ খরচ লাগে, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, এইরকম ইনভেস্টমেন্ট ওখানে লাগে না। হ্যাঁ? আর সবথেকে বড় জিনিস হলো যে ওখানে যে কলেজগুলো আছে না, বেশিরভাগ কলেজে আপনি যদি দেখেন, আমাদের ইন্ডিয়াতে যেমন একটা কলেজে ধরুন আ ১০০ বা ২০০ সিট, ১০০ সিট, ১৫০ সিট বা ২৫০ সিট প্রাইভেট হুম, কলেজগুলোতে। হুম, হুম। ওখানে একেকটা কলেজ একেকটা ইউনিভার্সিটি। হুম? আ ওই ইউনিভার্সিটিতে ৪০০-৫০০ পর্যন্ত বাচ্চা অ্যাডমিশন হতে পারে। ফলে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যখন অ্যাডমিশন হচ্ছে, তার রেভিনিউটা তো বেশি হচ্ছে একটা ব্যাচ থেকে। ফলে ঠিক আছে? অ্যাভারেজিংটা কমে হ্যাঁ, যাচ্ছে। ফলে অ্যাভারেজ কমে যাচ্ছে। আচ্ছা, আপনি তো কিরগিজস্তানে নিজে পড়াশোনা করে এসছেন। সেইখানে যখন ধরুন কলেজ চলছে, সেখানে ভাষা, লোকাল খাওয়া দাওয়া, সেগুলোতে অসুবিধা হয়নি তখন পড়াশোনা করতে গেলে? বেসিক্যালি আমাদের কলেজটা একটা মিনি ইন্ডিয়ার মতো ছিল। হুম, আমরা আমাদের কলেজে সমস্ত ইন্ডিয়ান স্টুডেন্ট পেয়েছি। আর কলেজের বাইরে যখন আমরা বেরোতাম হস্টেল থেকে বাইরে, দে আর ভেরি হেল্পফুল। দে আর ভেরি লাইক জলি অ্যান্ড তারা ওই ইন্ডিয়ানসদের না খুব ভালো ওয়েলকাম করতো। হুম, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস, তারপরে ইন্ডিয়ান ডান্স, অ্যাটায়ার সবকিছু না ওরা খুব ওয়েলকামিং ছিল ইন্ডিয়ানসদের জন্য। তো কালচারাল কোনো প্রবলেম হয়নি ফার্স্ট অফ অল তো। আর খাওয়া-দাওয়া আমরা হস্টেলে নিজেদের মতো মানে ইন্ডিয়ান ফুড পেয়ে যেতাম। হুম। আর বাইরে লোকাল ফুড তো ছিল, দে আর অলসো ভেরি টেস্টি বাট এবার এই হ্যাঁ। এই যে এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে এই যে বাইরে প্রথমে যারা পড়তে যায়, মানে সেটা যে কোনো সাবজেক্টেরই হোক, প্রথমে যাওয়ার সময় কি কি ভয়গুলো কাজ করে মনে, যে বাইরে মানে যখন আপনারাও গেছিলেন কি কি ভয় আসছিল মনে, যে একটা ভাষা আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সেগুলো কি কি ভয় কাজ করে? প্রথমে ফার্স্ট ইয়ারে যাওয়ার সময় তো খুবই ভয় লাগছিল যে ওখানে গিয়ে ইন্ডিয়ানস পাবো কিনা, কোনো ইন্ডিয়ান শুধু ওয়েস্ট বেঙ্গলে যাদের সাথে আমি যাচ্ছি তারা ছাড়া আর বাকিরা কি লোকালস থাকবে, ইন্ডিয়ান কি আর পাবো না? তারপর আর ইন্ডিয়ানকে কিভাবে ইয়ে করে, বাট ওখানে গিয়ে দেখলাম ইটস এন্টায়ারলি ডিফারেন্ট। লাইক ওখানে ইন্ডিয়ারই বেশিরভাগ স্টুডেন্টরা আমাদের ইউনিভার্সিটিতে পড়তো। তো একবার যাওয়ার পরে না ধীরে ধীরে ১-২ মাসের পরে পরে ভয়টা কাটতে থাকলো। তখন মানে আমার ওটা ফাইনাল ইয়ার অবধি আমার একটা পুরো দুনিয়া হয়ে গেছিল হুম, হুম, হুম। কলেজটা। কলেজ কিরগিজস্তান দেশটা, মানে ওখানে তো অনেক ঘোরারও জায়গা থাকে। হ্যাঁ। এটাও তো একটা এক্সপিরিয়েন্স, যে বিদেশে পড়তে যাওয়া মানে একটা মানে বিদেশে যাওয়ার যে জড়তা সেটা কাটিয়ে বেরোনো। যদি কিছু করতে হয় জীবনে, যারাই করেছে দেখবেন ঘর থেকে তো বাইরে বের হতেই হবে। ঠিক আছে? বিদেশে গেলে নিজের অনেক স্কিল ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ? ধরুন সে নিজেকে অ্যাকচুয়ালি বাঁচতে শেখে। হ্যাঁ? যখন নিজের ঘরের মধ্যে আছে, সে নিজের বাবা-মায়ের উপর ডিপেন্ডেন্ট সবকিছুতে। যখন নিজে একা বিদেশে যাচ্ছে, তখন সে নিজের মতো করে তাকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। তাকে নিজের খাওয়া-দাওয়া আমরা হোস্টেলে, যেহেতু আমাদের হোস্টেলে খাওয়া-দাওয়া সবকিছু নিজের ইন্ডিয়ান ফুড আছে। তাছাড়াও যে মানে ডেইলি যে লাইফস্টাইলে যেটা বাবা-মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়, সেগুলো স্টুডেন্ট নিজে সবকিছু করতে হয়। ১ নাম্বার। 2nd নাম্বার হলো ওখানে অনেক কিছু ডিসিপ্লিন শিখতে পারবে। আপনি জানেন ওই কান্ট্রিগুলোতে
প্রচুর ডিসিপ্লিন ওরা মেনটেন করে। আমাদের এখানে যেমন আমরা যাচ্ছি, রাস্তা যেতে, যেতে হয়তো রাস্তার পাশে কেউ থুতু ফেলছে, পিক ফেলছে বা হয়তো কোনো একটা কিছু খেতে, খেতে সেই যেটা খাবার প্যাকেটটা রাস্তার ধারে ফেলে দিচ্ছে, হ্যাঁ? কিন্তু আমরা যখন আমি ৫ বছর বা ও ৫ বছর ওখানে থাকার পর আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন এসছে যে আমরা রাস্তায় যেতে, যেতে যদি কিছু খাই, খাবার প্যাকেটটা কিন্তু যদি ৫০০ মিটার দূরেও হয় ডাস্টবিনে গিয়েই আমরা ফেলবো। হুম। ঠিক আছে? সেকেন্ড নাম্বার হলো যে শুধু এইরকম ডিসিপ্লিন না, অনেক ডিসিপ্লিন। ধরুন আমরা যখন গাড়িতে যাই, ওখানে বাসে বা কোথাও মানে লোকাল যে ট্রাভেল করি, তখন একদম পিন ড্রপ সাইলেন্ট, একদম সাইলেন্টলি ভাবে যেতে হয়। আওয়াজ করলে ওরা নিজেরাই বলে যে আওয়াজ করো না। এই জায়গায় আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে বা বিভিন্ন অস্ট্রেলিয়াতেও টু সাম এক্সটেন্ট দেখা গেছে যে ভারতীয়দের ওপর একটা বর্ণবিদ্বেষীমূলক আচরণ সেখানকার লোকাল লোকজন করেছে। সেন্ট্রাল এশিয়াতে কি এটা ঘটে না? সেন্ট্রাল এশিয়াতে বর্ণবিদ্বেষটা হয় না। আপনি যদি দেখেন আমাদের কিরগিজস্তান বা আরো জর্জিয়া এই যে কান্ট্রিগুলোর সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো। আর সেকেন্ড নাম্বার হলো এত পরিমাণ হিউজ মানে অ্যামাউন্ট অফ এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, ইস্যু হ্যাঁ। অ্যাকচুয়ালি। এত হিউজ পরিমাণ ইন্ডিয়ান স্টুডেন্ট আছে। কিরগিজস্তানে তো 18,000 ইন্ডিয়ান স্টুডেন্ট ডাক্তারি পড়ছে। ওকে। 18,000। আমাদের বেঙ্গল থেকে প্রায় 1,500 এর উপরে 1 থেকে 1,500 এর উপরে ছেলেমেয়ে ডাক্তারি পড়ছে। আমাদেরই প্রায় আমাদের পার্সোনাল যদি বলেন আমাদের ইউনিভার্সিটিতেই তো অলমোস্ট 400 র উপরে ছেলেমেয়ে 400-500 র উপরে ছেলেমেয়ে বেঙ্গলের আছে। ফলে এত পরিমাণ ছেলেমেয়ে ইন্ডিয়ান ওখানে হয়ে গেছে না, ওরা নিজেরা একটা কমিউনিটি মতো তৈরি করে হুম। নিয়েছে, হ্যাঁ? তো ওদের কোনো প্রবলেমই হয় না। যদি কিছু প্রবলেম হয় একজন অন্যজনকে হেল্প করে। আমরা যেহেতু বাঙালি, সবাই এখান থেকে ছেড়ে বিদেশে আসে না? ফলে একজনের কোনো কিছু প্রবলেম হলে সবাই মিলে হেল্প করতে আসে, হ্যাঁ? তো এইটা নিজেদের মধ্যে হয়ে যায়। আর লোকালরা ওখানে খুব কম একদম খুব ফ্রেন্ডলি একদম। এইজন্য ফ্রেন্ডলি বিকজ তারাও জানছে যে তারা আমরা ওখানে গিয়েছি, তাদের ল্যাঙ্গুয়েজ শিখছি, তাদের কালচার শিখছি, হ্যাঁ? তাদের সঙ্গে কমিউনিকেশন করছি। তারাও জিনিসটাকে খুব এনজয় করে, হ্যাঁ? যেহেতু আমাদের ইন্ডিয়ান কালচার ওখানে প্রচুর সেলিব্রেট করা হয়। আমাদের ইন্ডিয়ান দিওয়ালি থেকে শুরু করে পুজো সবকিছু সেলিব্রেট করা আচ্ছা। হয়, হ্যাঁ? ওর নিজেও তো সেন্সেশন একটা গ্রুপ ছিল। কালচারাল গ্রুপের পার্ট ছিলাম। আচ্ছা, কি অ্যাক্টিভিটিস করেছেন আপনারা কিরগিজস্তানে? আমরা দিওয়ালি প্রোগ্রাম করেছি, আমরা হোলি প্রোগ্রাম করেছি। তো বিদেশে যখন ইন্ডিয়ান কালচার সেলিব্রেশন হয়, তখন ওখানকার মানুষদের রিয়াকশন কিরকম ছিল? মানে ওরা অ্যাকচুয়ালি আমাদের থেকে বেশি, মানে আমাদের জেনারেশনটা অতটা ওই ওল্ড বলিউড সংসের সাথে ইউজ টু নয়, কিন্তু ওরা আমাদের থেকে বেশি ওল্ড বলিউড সংস জানে। দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং ফর আস। লাইক ওকে। হ্যাঁ, বলে চুড়িয়া এগুলো ওরা গাইতে থাকতো আমাদের সামনে। বলে কি এই গানগুলো তো আমরা শুনিনি, মানে এগুলো অনেকটাই পুরোনো দিনের বলিউডের গান। অ্যান্ড আমরা ওগুলো পারফর্ম করেছি। ওরা রিকোয়েস্ট করতো কি এই গানটা একটু পারফর্ম করবে, তখন এই গানটা পারফর্ম করা হতো। ওরা বলিউড অনেকটাই দেখেছে আর ইন্ডিয়ান কালচারের সাথে ওরা অনেকটাই ইউজ টু। গট ইট। আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে যে ধরুন একটা এখানে সমস্যা হয় এখানকার কলেজগুলোতে, র্যাগিং একটা বড় ইস্যু। আমি তো এক হচ্ছে এই র্যাগিংয়ের পার্টটায় আমি বিদেশের কলেজগুলোতে আসবো। র্যাগিং একটা কলেজ যে যাবে, এই স্টুডেন্টদের মনে, মানে যারা স্কুল সদ্য পাস করেছে কলেজে যাবে, এই র্যাগিং এই ইস্যুটা কতটা ভয় কাজ করে আপনি দেখেছেন ছাত্রছাত্রীদের র্যাগিংটা মধ্যে? তো আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম বা ও যখন নিজে স্টুডেন্ট ছিল, আমাদের মধ্যে র্যাগিংটা প্রচুর ভয় কাজ করেছে। যখন আমরা ভেবেছি যে এখান থেকে আমি বিদেশে পড়তে যাব, একটা নাম্বার হলো তো বিদেশ। আমরা কোনোদিন হয়তো বিদেশে আমি কোনোদিনও বিদেশে যাইনি তখনো। হুম। আমি ফার্স্ট ফ্লাইট চড়েছি, হ্যাঁ? ফার্স্ট বিদেশ গিয়েছি। এবার যেহেতু আমাদের মধ্যে একটা কাজ করছে যে বিদেশে যাবো, আবার যদি বিদেশে র্যাগিং হয়, হ্যাঁ? তাহলে আমি কাকে বলবো? এখানে হলে র্যাগিং হলে তো অন্তত কাউকে বলতে পারবো নিজের চেনা পরিচিতকে। তো আমি যাওয়ার পরে আমি একদম পুরো বুঝলাম যে পুরো ডিফারেন্ট জিনিসটা। কেন ডিফারেন্ট? কারণ সবাই ওখানে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে। আমাদের যে হোস্টেল ছিল পুরো হোস্টেলে ইন্ডিয়ান স্টুডেন্ট, হ্যাঁ? এবং খাওয়া-দাওয়া থেকে শুরু করে এভরিথিং ইন্ডিয়ান। এবং আমাদের যে ওয়ার্ডেন ছিল সেও ইন্ডিয়ান। আমাদের যে কলেজের ওয়ার্ডেনও ইন্ডিয়ান। সবকিছু অ্যাডমিনিস্ট্রেশনের যারা কলেজের লোক আছে তারাও ইন্ডিয়ান। ফলে যেহেতু একজন ইন্ডিয়ান যে আমাদের র্যাগিং করতে আসবে সেও তো ইন্ডিয়ান। ঠিক আছে? সেও বুঝতে পারছে যে বাবা-মা ছেড়ে এসছে, নতুন ছেলেমেয়ে। ঠিক আছে? এর উপর কেন টর্চার করব? ফলে র্যাগিং এর জিনিসটা ওখানে নেই আর। আর এমনি কলেজ থেকে প্রচুর কড়াকড়ি আছে। কলেজে যদি কেউ কমপ্লেইন করে দেয় একবার যে আমার র্যাগিং করেছে, তাকে তো বাড়ি পাঠিয়ে দেবে। আচ্ছা, মানে ফলে ওখানে র্যাগিংয়ের কোনো অপশন নেই। আচ্ছা, এইটা ইন্ডিয়াতেও তো একটা ভয়ঙ্করভাবে উঠে আসছে। তো ইন্ডিয়াতে মানে আপনি এরকম কোনো ছাত্রছাত্রীর সাথে কথা হয়েছিল যে যারা আমার র্যাগিং এর শিকার? বন্ধু-বান্ধবরা যখন পড়তো আমাদের সঙ্গে, যখন আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, যখন নিটের কোচিং নিয়েছি, আমার অনেক বন্ধু-বান্ধব তো যারা ইন্ডিয়াতে পড়াশোনা করছে মেডিকেল কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে। সব কলেজে র্যাগিং হয় না। কিছু, কিছু কলেজে তো র্যাগিং হয়, হ্যাঁ? হুম। বাট র্যাগিংটা
একটা নির্দিষ্ট মাত্রায় হলে ঠিক আছে যে ফ্রেন্ডলি র্যাগিং, কিন্তু ওইরকমভাবে তো র্যাগিং হয় না। কিছু, কিছু জায়গায় এত মানে বেশি পরিমাণে হয়ে যায় র্যাগিংটা যে স্টুডেন্ট তখন সেটা নিজেকে ভাবে যে কেন আমি এই প্রফেশনে এলাম? হয়তো আমার এই প্রফেশনে এসেছি র্যাগিং হওয়ার জন্য। মানে নিজেদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে। ১ নম্বর হলো ফার্স্ট ইয়ারে গিয়েছি, আমি মেডিকেল পড়তে গিয়েছি। মেডিকেলটা মানে প্রচুর ভাস্ট একটা জিনিস। ১৯ টা সাবজেক্ট পড়তে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করতে হয়। তারপরে আমি যখন সন্ধ্যাবেলা যখন রুমে আসলাম, যখন নিজে যে কাজগুলো, পড়াশোনাগুলো করার টাইমে যদি এরকম র্যাগিং হয়, আমি নেক্সট দিনে আমি পড়াশোনা সেটা যে পড়াটা আছে টিচারকে আমি দিতে পারছি না পড়াগুলো। ফলে নিজের মধ্যে ডিপ্রেশন কাজ করে। এই জিনিসটা খুবই বাজে। অনেক মেডিকেল কলেজে হয়। বাট আস্তে আস্তে এই জিনিসটা অনেকটা কমে গেছে। এখন তো খুব কম হয় জিনিসগুলো। আহ, আমি আসবো এবার যে এই যে ধরুন বিদেশে কেউ যদি ডাক্তার হতে চায়, তো সেক্ষেত্রে তার নিটে কোয়ালিফিকেশন, যে নিট কোয়ালিফাই করতে হয়, মোটামুটি কত স্কোরের মধ্যে ঘোরাফেরা করে? নিটের স্কোরটা আপনি যদি ইয়ার জেনারেল টু ইয়ার ক্যাটেগরি হয়, ডিপেন্ড ইয়ার টু করে। ইয়ার ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি টোটাল যা ছেলেমেয়ে পরীক্ষা দেয় 50 পার্সেন্টাইল মানে 50 পার্সেন্টাইল পাসিং পার্সেন্টাইল হয়। জেনারেল ক্যাটেগরির জন্য 50 পার্সেন্টাইল আর এসসি, এসটি, ওবিসির জন্য 40 পার্সেন্টাইল। নিটের স্কোরটা মোটামুটি আপনি যদি দেখেন যে 135 থেকে 160, 165 এর মধ্যে ঘোরাফেরা করে প্রতি বছর। লাস্ট ইয়ারে ছিল 144 ছিল জেনারেল ক্যাটেগরির জন্য। আর এসসি, এসটি, ওবিসি হলে 100 থেকে 130 এর মধ্যে ঘোরাফেরা করে। আপনি একটা কথা বললেন, এই নিট পরীক্ষাটা কতটা চাপের এই মুহূর্তে? নিট পরীক্ষা তো এখন অনেক তার চাপের। কারণ হচ্ছে নিট পরীক্ষা দেবে বা দিচ্ছে বহু ছাত্রছাত্রী আছে। আমি নিট নিয়ে কিছু সমস্যা হয়েছিল সেগুলো নিয়েও একটু আসবো, বাট আমি বলছি যে নিট পরীক্ষাটা বাড়ির লোকের চাপ, প্রচুর কোচিং সেন্টার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এখন স্টুডেন্টদের নিট পরীক্ষাটা কতটা মানসিক চাপের হচ্ছে? নিট পরীক্ষাটা মানসিক চাপের এই জন্য কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম। আপনি ধরুন যদি 20 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয় তাও 1,30,000 সিট আছে। আবার 30 লাখ ছেলে মেয়েও পরীক্ষা দিলেও 1,30,000ই সিট আছে। আমি 1,30,000 সরকারি বেসরকারি মিলে বলছি। আমি শুধু গভর্নমেন্টের দেখি। সরকারি ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে 4,200 মতো সিট আছে। অল ওভার ইন্ডিয়াতে প্রায় 64,000 মতো সিট আছে। আপনি যদি দেখেন প্রত্যেক ছেলেমেয়ে যারা নিটে বসতে চায় সবাই কিন্তু একটাই থিংকিং থাকে যে আমি সরকারি কলেজে মেডিকেল পড়বো। হ্যাঁ? হুম। কেউ কোনোদিনও ভাবে না যে আমি প্রাইভেট কলেজে পড়বো। ইভেন যে হয়তো পারছে না, যে 150-200 নাম্বার পাচ্ছে, তারও কিন্তু থিংকিং থাকে যে আমি আরেক বছর কোচিং নিয়ে ট্রাই করে দেখি যে আমি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পাই। বিকজ তারা জানে সরকারি মেডিকেল কলেজে এক নাম্বার হলো তো কোনো খরচই নেই। সেকেন্ড নাম্বার হলো সরকারি মেডিকেল কলেজগুলোতে পেশেন্ট ফ্লো অনেক বেশি থাকে। আর ডাক্তার এমন একটা জিনিস যে যত আপনি পেশেন্ট ফ্লো বেশি থাকবে, যত ক্লিনিক্যাল নলেজ আপনার এক্সপোজার বাড়বে, ততই আপনি ভালো ডাক্তার হবেন। ফলে এই জিনিসটা কি হয় যে এত ছেলেমেয়েদের মধ্যে কম্পিটিশন বেড়েছে যে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। 22-23 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, মাত্র 64,000 সিট আছে। তো হুম। এটা বিশাল একটা চাপের জিনিস, হ্যাঁ? আর সেকেন্ড নাম্বার হলো যে ছেলেমেয়েরা ১ বছর কেউ নিটের কোচিং নিল, আবার ২ বছর, ৩ বছর। যখন ২ বছর, ৩ বছর যখন ইয়ার বাড়তে থাকে না, তাদের মধ্যে ডিপ্রেশনটা বেশি কাজ করে। যে আমার এতদিন লস হয়ে গেছে, হ্যাঁ? যদি আমি এবছর না পাই কি হবে, কি হবে? এই জিনিসটাই ওদের মধ্যে আরো বেশি ডিপ্রেসড করে দেয়। আচ্ছা, বিদেশ থেকে যখন আপনারা এলেন পাশ করে, তখন এইখানে ডাক্তার হওয়ার জন্য আহ, আলাদা যে পরীক্ষাটা দিতে হলো, সেইটার প্রিপারেশন কিরকম ছিল? ওই এক্সামটার নাম হচ্ছে এফএমজি এক্সাম, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন। তো আমি বলবো ওটা নিট ইউজির থেকে কম্পারেটিভলি ইজিয়ার। কেন কি ওখানে নেগেটিভ মার্কিং নেই। ওখানে পাসিং স্কোর ইজ কোয়ালিফাইং এক্সাম। মানে 300-এর মধ্যে জাস্ট 150 আপনাকে পেতে হবে। আর ওই এক্সামটাতে 19টা যে সাবজেক্ট মেডিকেল ইয়েতে থাকে পুরো থ্রু আউট দ্য কোর্স, সেই 19টা সাবজেক্টের ওপরে এক্সাম হয়। আর এক্সামটা ইকুইভ্যালেন্ট টু নিট পিজি, কোয়েশ্চেন পেপার অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ওটার প্রিপারেশনের জন্য আমাদের কলেজ এমসিআই ক্লাসেস প্রোভাইড করে ওখানে ফাইনাল ইয়ারে। তো ওখানে আপনি এমসিআই ক্লাসেসটা নিতে পারেন। তারপরে বিভিন্ন অ্যাপও আছে, সেগুলো থেকেও পড়াশোনা করতে পারেন আপনি নিজের মতো, যদি অন্য কোথাও কেউ কোনো স্টুডেন্ট পড়ে। অ্যান্ড দেন তারপরে এক্সামটা আপনি দিলেন। তারপরে এক্সাম দেওয়ার পর জাস্ট আপনার কোয়ালিফাইং মার্কসটা পেতে হবে। এটাই কোয়ালিফাইং মার্কস কত হয়? 50%, 150, 300-এর মধ্যে 150 পেতে হবে। 150। তাহলে এই যদি হয়, তাহলে এই এন্ট্রান্স এক্সামটার পাসিং পার্সেন্টেজ এতটা কম কেন হয়? আপনি যদি দেখেন রিসেন্ট তো পাসিং পার্সেন্টেজ অনেক বেড়েছে। অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট 2019 সালে একটা রুলস নিয়ে এসেছিল যে যেসব ছেলেমেয়ে নিট কোয়ালিফাই করবে তারা একমাত্র বিদেশে যেতে পারবে। তার আগে পর্যন্ত যদি দেখেন যে অনেক ছেলেমেয়ে ছিল যারা নিট কোয়ালিফাই করতো না, হ্যাঁ?
ফলে তারা কোনো রকমের 12 হয়তো পাস করেছে বা ওপেন বোর্ড থেকে কোনো রকমের পাস করেছে, যেমনভাবে হয়। হ্যাঁ, বাবার টাকা আছে চলে বাবার টাকা গেছে। যে চলে গেল। চলে যাওয়ার পর তো সেখানে পড়াশোনা করছে না ১ নাম্বার। সেকেন্ড নাম্বার হলো ছেলেমেয়েরা পড়াশোনা করছে না তাদের, কারণ তার থিংকিংই নেই পড়াশোনা। সে যখন গিয়েছে ভেবেছে কোনো রকম ডিগ্রি পেলেই হবে। কিন্তু যখন থেকে নিট কোয়ালিফাইটা ম্যান্ডেটরি হয়ে গেল, আপনি যদি দেখেন যে নিট কোয়ালিফাই ম্যান্ডেটরি হয়ে গেছে মানে কি? তাকে যে ছেলে বা মেয়েটা যাচ্ছে সে নিট কোয়ালিফাই করছে। হুম, কোয়ালিফাই করছে মানে তার মধ্যে মিনিমাম তো নলেজ আছে অ্যাটলিস্ট সাবজেক্ট সম্বন্ধে পড়াশোনা। সে পড়াশোনা করেছে। বা থিংকিংও একটা আছে যে পড়াশোনা করতে হবে। না হলে এখানে এসে আমি এফএমজি পাস করতে পারব না। তা ওই জন্য যেহেতু আগে আপনি এই যে এখন পার্সেন্টেজ যেটা হচ্ছে না, এটা শুধুমাত্র এখনকার ছেলেমেয়েরা তো পরীক্ষা দিচ্ছে না। যে ৫ বছর আগে পাস করেছে সেও কিন্তু পরীক্ষা দিচ্ছে এখন। ফলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যাটা অনেক বেশি। ঠিক আছে? ফলে ওই জন্যে পাসিং পার্সেন্টেজটা কম। আচ্ছা। কিন্তু আপনি যদি রিসেন্ট দেখেন যে যারা রিসেন্ট যাচ্ছে মানে ২০১৯ এর পর থেকে যারা গিয়েছে তাদের কিন্তু পাসিং পার্সেন্টেজ অনেক বেশি। ধরুন কেউ এসে আপনাকে বলল যে আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার করব, হ্যাঁ, তা আপনার প্রাথমিক বক্তব্যটা কি হয়? আমাদের প্রাথমিক বক্তব্য হলো যে, যে ছেলেটা আমাদের কাছে আসছে, যদি সে ভালো পড়াশোনায় হয়, হ্যাঁ? যদি আমরা দেখি যে যদি 12 দিয়েছে, সে যদি নিট দিয়ে থাকে ১ বছর, যদি নিটের স্কোর ভালো আসে, হয়তো অল্প কিছু নাম্বারের জন্য হয়তো গভর্নমেন্ট পায়নি। তো আমরা ১ম এই সাজেস্ট করি যে তুমি গভর্নমেন্ট কলেজের জন্য ট্রাই করো, সরকারি কলেজের জন্য। তুমি যদি সরকারি কলেজে না পাও এবং তোমার প্রাইভেট কলেজে পড়ার মতো ৳১,০০,০০,০০০ তোমার কাছে না থাকে, দেন আমরা তোমাকে বিদেশে সাজেস্ট করতে পারি। বাট ১ম এই তোমাকে সবসময় ভাবতে হবে যে আমি সরকারি কলেজে পড়বো। কারণ সরকারি কলেজে এখানে পড়লে ১ নম্বর কোনো খরচ নেই। সেকেন্ড নাম্বার হলো যে তার পেশেন্ট এক্সপোজার অনেক বেশি পাবে, হুম? বাড়ির কাছাকাছি থাকতে পারবে, সবকিছুতে বেনিফিট। যদি কোনো স্টুডেন্ট সরকারি না পাচ্ছে, যেহেতু সিটটা অনেক কম, হ্যাঁ? এত ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, সবার দ্বারা পাওয়াও সম্ভব না। অনেক ভালো, ভালো ছেলেমেয়ে যারা পাচ্ছে না। তো তাদেরকে আমি বলি তুমি বিদেশ যাও এবং বিদেশ থেকে পড়ে আসার পরেও আপনি জানেন নিট ইউজির পরে নিট পিজি বলে একটা এক্সাম হয় পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, এমডি, এমএস এর জন্য। আমাদের যে কলেজ আছে ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিন আইএইচএসএম থেকে, এখান থেকে বেঙ্গলের প্রচুর ছেলেমেয়ে পড়ে এসে নিট পিজিও তারা ক্র্যাক করেছে। হ্যাঁ? এবং তারা পোস্ট গ্র্যাজুয়েট করছে। অনেক ছেলেমেয়ে আছে এরকম। আচ্ছা। হুম। সো আমি এখানেই আপনাকে জিজ্ঞাসা করব যে যেহেতু আপনি ছাত্রছাত্রীদের হ্যান্ডেল করছেন বা তাদের সাথে মিশছেন, আমি যদি আরেকটু আগে চলে যাই যে আপনার কাছে তো নিট আফটার ক্লিয়ারেন্স আছে, আমি বলছি বিফোর ক্লিয়ারেন্স। যারা নিট পরীক্ষার্থী বা যারা ভাবছে যে আগামী ১-২ বছর বাদে আমি নিট পরীক্ষা দেবো এবং ডাক্তার হব স্বপ্ন দেখছে, তাদেরকে এই ক্লাস 11-12 এই স্টুডেন্টদেরকে আপনি কি সাজেস্ট করতে চাইবেন? নিটে মেইনলি ৩ টে সাবজেক্টের এক্সাম হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজিতে অলমোস্ট সবাই ভালো পড়াশোনা করে। অলমোস্ট সবাই নাম্বার পায়। ঠিক আছে? মেইনলি স্কোর ডিপেন্ড করে ফিজিক্স এবং কেমিস্ট্রি নাম্বারের উপরে। আপনি দেখবেন যারা ভালো মার্কস পাচ্ছে বা গভর্নমেন্ট যারা পাচ্ছে, বায়োলজিতে অলমোস্ট সবাই বেশি নাম্বার পায়। তারা ফিজিক্স, কেমিস্ট্রিতে ভালো মার্কস পাচ্ছে, ওই জন্য সে গভর্নমেন্ট কলেজে পাচ্ছে। ফলে ফিজিক্স, কেমিস্ট্রি যদি তোমার স্ট্রং হয়, বায়োলজিতেও তুমি পড়ে তুমি মার্কস নিতে পারবে। বা ফিজিক্স, কেমিস্ট্রি তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি তো ভালো স্কোর করতে পারবে না। ফলে ফিজিক্স, কেমিস্ট্রি তোমার স্ট্রং হলে তবে কিন্তু তোমার স্কোর করতে পারবে। 11 থেকে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ৩ টেই সমানভাবে পড়তে হবে। যে বায়োলজিতে বেশি মার্কস আছে বলে আমি শুধু বায়োলজি সবসময় পড়বো সেটা না। বায়োলজি তোমাকে পড়তেই হবে কারণ বায়োলজি ৯০ টা কোয়েশ্চেনস আছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি মিলে ৯০ টা কোয়েশ্চেন আছে। কারণ বায়োলজি যে ৯০ টা কোয়েশ্চেন আছে সেটা কিন্তু ৯০ মিনিট না, তোমাকে মিনিমাম ৬০ মিনিটের মধ্যে করতে হবে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশি ৯০ টা কোয়েশ্চেন আছে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি ৯০ মিনিটে করতে পারবে না। তাকে হয়তো ১০০ মিনিট বা ১১০ মিনিট লেগে যেতে পারে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি যেহেতু ফিজিক্সটা যেহেতু অনেক সময় ম্যাথমেটিক্যাল ব্যাপার থাকে, একটু বেশি টাইম লাগে। ফলে বায়োলজি তুমি এতটাই স্মার্ট হও যে তুমি ৯০ টা কোয়েশ্চেন ৬০ মিনিটে হয়ে যাবে। আর ফিজিক্স, কেমিস্ট্রিও এতটাই স্মার্ট হও যে ৯০ টা কোয়েশ্চেন তুমি ১০০ মিনিট বা ১১০ মিনিটের মধ্যে করতে পারবে। টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পোর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট, আমি এখানেই আসছিলাম। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সাথে নিটের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত সেটাও যদি একটু বলেন। মানে ১ম থেকেই 11 যখন ও পড়ছে অনেকের ক্ষেত্রে তো হুম। এটাও বাস্তব যে দামি দামি কোচিং সেন্টারে পড়ার পয়সা নেই, ঠিক আছে, বা হয়তো পয়সা বাঁচিয়ে রাখতে হচ্ছে যে ভবিষ্যতে আফটার নিট খরচা করার জন্য। সেক্ষেত্রে যদি নিজের প্রিপারেশন নিজে কেউ নেয়, সেই ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন আপনি নেওয়া উচিত? দেখবেন না এখন YouTube এ প্রচুর ভিডিও আছে, ফ্রি ভিডিও আছে YouTube এ। আপনি অনেক সময় দেখবেন নিউজ পেপারও আমরা পড়ি যে এই ছেলে বা মেয়েটা YouTube থেকে নিটের প্রিপারেশন নিয়েছে, পড়ে হয়তো খুব ভালো মার্কস পেয়েছে, র‍্যাংক করেছে। নিটে ভালো র‍্যাংক করার জন্য কোচিং সেন্টার একটা প্রয়োজন, ঠিক আছে। বাট এটা নয় যে আমি কোচিং সেন্টারের উপর ডিপেন্ডেন্ট। ভালো কোচিং সেন্টারে না হলে আমি নিটের রেজাল্ট করতে পারব না, এটা নয়। কারণ যেসব ছেলেমেয়ে 11 থেকে ভালো পড়াশোনা করেছে, ক্লাস 11 থেকে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব ভালো করে পড়াশোনা করেছে, 11-12 যদি ভালো করে পড়াশোনা করে সে নিট এমনিতেই পাবে।
11-12 তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এনসিইআরটি যে বুকস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই এনসিইআরটি বুকসটা যদি থ্রু আউট দ্য 11-12 ভালো করে পড়াশোনা করে, সে এমনিতেই চান্স পাবে। একটা কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে জেই ভার্সেস নিট। আগে জয়েন্ট এন্ট্রান্স হতো, এখন নিট। এই দুটো পরীক্ষার মধ্যে তফাৎটা কোথায় হয়ে গেল? আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনার ব্যক্তিগত কি মতামত যে জেই নাকি নিট কোনটা ছাত্রছাত্রীদের জন্য সুবিধাজনক? যেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি। কি হয় না যে মানুষের মানে ডাক্তারটা একটা আলাদা ইমোশন কাজ করে। ডাক্তার তো শুধুমাত্র ফিন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার জন্য ডাক্তার হয় না। বাবা-মায়ের অনেক ইচ্ছা থাকে যে আমার ছেলে ডাক্তার হবে, সে হয়তো সার্চ করবে। একটা পারিবারিক ইচ্ছা যে পারিবারিক ইচ্ছা। আমার 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 হুম, সন্তান বা আমাদের পরিবারের কোনো না কোনো সন্তান ডাক্তার হবে। ডাক্তার হবে এইটা। ইঞ্জিনিয়ারটা অ্যাকচুয়ালি আগে নিজের ইচ্ছা থাকে। আগে 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 বলাই হতো, এখন তো বিভিন্ন প্রফেশন এসে গেছে যে কি হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার। হুম, সো লাইক দ্যাট। ঠিক, ঠিক, ঠিক। হুম। ইঞ্জিনিয়ারটা দেখবেন স্টুডেন্ট মানে ছেলেরা নিজেরাই চুজ করে যে আমি ইঞ্জিনিয়ার হব। ডাক্তারটা অনেকে ছেলেরাই চুজ করে, বাট ডাক্তারটা বেশিরভাগ ফ্যামিলির একটা থাকে, ইমোশন থাকে যে আমার ছেলে ডাক্তার হবে বা আমার মেয়ে ডাক্তার হবে, হ্যাঁ? ইমোশন একটা কাজ করে। ফলে ডাক্তারটা যারা হয়, যারা নিটের প্রিপারেশন নেয়, তাদের মধ্যে শুধুমাত্র ওইটাই না যে তার বাবা-মা শুধুমাত্র চায় না যে ছেলে ডাক্তার হবে মানে ফিন্যান্সিয়ালি স্ট্রং হবে। ফিন্যান্সিয়ালি স্ট্রং তো একটা ঠিক আছে, একটা জিনিস আছে। বাট তাকে একটা ইমোশন কাজ করে, সোশ্যাল রেসপেক্ট আছে একটা ডাক্তারদের। আর জেইর ক্ষেত্রে জেই তো এখন আপনি দেখেছেন, যদি আপনি বড়, বড় যারা এখন মানে টেকের যে বড়, বড় যারা জায়ান্ট আছে, যারা সিইও আছে বা যারা বড়, বড় অনেক কিছু আবিষ্কার করেছে, তারা তো সবই ইঞ্জিনিয়ার। হুম? দুটো আলাদা পুরো আরো সম্পূর্ণ ডিফারেন্ট থিং। না, আমি বলছি এখনকার কথা বলছি না, আগে হুম। জেইই দিয়েই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুটোই হতো, জয়েন্ট ও এন্ট্রান্স আগে হ্যাঁ, আগে ওয়েস্ট বেঙ্গল আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে দুটো হ্যাঁ আলাদা, আলাদা এক্সাম হতো এক্সাম অ্যাকচুয়ালি। হতো হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেটলি। একটা একটা ডাক্তার, জেইর জন্য, একটা ডাক্তারের জন্য হতো, একটা একটা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারের জন্য। জন্য, হ্যাঁ। রাইট। তারপরে ওটা এখন তো মানে ডাক্তারদের যে আগে অ্যাকচুয়ালি ডাক্তারে কি হতো না, প্রত্যেকটা স্টেটে আলাদা, আলাদা জেইই হতো। আমি ওইটাই বলছি যে স্টেট ওয়াইজ যে জেইই হলো আর তার বদলে নিট। এই স্টেট ওয়াইজ এক্সামিনেশন আর মানে নেশন ওয়াইজ যে এক্সামিনেশন, এইটার সুবিধা অসুবিধা কি কি আপনি দেখছেন? নেশন ওয়াইজ এক্সামিনেশন টা কি হয় না, মানুষ যে স্টুডেন্ট যে আছে, স্টুডেন্টটা কি করলো অ্যাকচুয়ালি আগে আচ্ছা, যে এখন কি নিটের স্টেটের কোনো কোটা থাকে না একদম টপ? না যে কোটা যেটা থাকে, আমি যদি আপনার প্রথম কোশ্চেনটা অ্যান্সারটা দিই, আগে যেহেতু প্রত্যেকটা স্টেটে আলাদা, আলাদা যেই হতো এবং পুরো অল ওভার ইন্ডিয়ার একটা এআইপিএমটি বলে হতো। এবার এইমস এর জন্য আলাদা পরীক্ষা হতো, বিভিন্ন মানে একটা এক্সাম ইঞ্জিনিয়ারিং ছিল না। আলাদা হলো, হ্যাঁ, AIEEE ইত্যাদি এরকম ইত্যাদি। 2-3টে এক্সাম হতো। ফলে ওখানে স্টুডেন্টরা কি হচ্ছে না, স্টুডেন্টরা যারা WBJEE জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা হয়তো যে এআইপিএমটি যেটা ছিল মানে অল ইন্ডিয়াতে যেটা ছিল, সেরকমভাবে হয়তো সেটা তার মানে হয়নি, কোশ্চেনটা হয়তো অন্যরকম হয়ে গেছে, তার মধ্যে ঠিকঠাক হয়নি, পরীক্ষা হয়নি। বা যারা এইমস জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, তারা হয়তো এআইপিএমটিতে ভালো রেজাল্ট করতে পারেনি। বা এআইপিএমটি এইমস কিন্তু যারা এআইপিএমটিতে রেজাল্ট করতো তারা এমসেও ভালো রেজাল্ট করতো। বাট যারা স্টেট লেভেলের জন্য প্রিপারেশন নিত, তারা হয়তো অল ইন্ডিয়াতে ভালো জায়গায় যেতে পারতো না। নিট হয়তো একটা সুবিধা হয়েছে, নিটটা যেহেতু একটা কমন এক্সাম, ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টুডেন্ট সে যদি মনে করে যে আমি কলকাতা মেডিকেল কলেজে পড়বো, সে কলকাতা মেডিকেল কলেজে পড়তে পারে যদি ভালো র্যাঙ্ক হয়। আবার কলকাতা মেডিকেল কলেজের থেকে ভালো কোনো মেডিকেল কলেজ যদি হয়, দিল্লিতে এইমস, বা সে খুব ভালো হয়তো র্যাঙ্ক করেছে, প্রথম হয়তো 100-র মধ্যে 50-এর মধ্যে র্যাঙ্ক করেছে, সে সে দিল্লি এমসেও এইমসেও পড়তে পারে তাকে একটা একটা এক্সামে। এক্সামিনেশন দিয়ে ক্লিয়ার হয়ে হ্যাঁ, যেতে একটা এক্সামিনেশন দিয়েই ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এইখানেও তো একটা সমস্যা আসছে যে বারবার, মানে আমি জানি না আপনি কতটা কমফোর্টেবল হবেন, কিন্তু এটাও তো বাস্তব যে বারবার এই যে 2 বছর আগে একবার সমস্যা হলো, এবছর একটা সমস্যা হলো, এই যে নিটে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, এইটা ছাত্রছাত্রীদের মনে কতটা এফেক্ট ফেলে? ছেলেমেয়েরা একটা অ্যাকচুয়ালি দেখুন, আপনি যদি এর আগে যখন এক্সাম হয়েছিল মে মাসে, ছেলেমেয়েরা অলরেডি প্রিপারেশন সবকিছু করে এক্সাম দিয়েছিল। এক্সামটা হঠাৎ করে ক্যানসেল হয়ে গেল। ক্যানসেল হয়ে যাওয়ার পরে কি হয় না, ছেলেমেয়েদের মধ্যে একটা অনেক এফেক্ট পড়ে যায়। এফেক্টটা কি, হয়তো অনেক ছেলেমেয়ে তারা ভেবেই নিয়েছিল যে আমি গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছি। হ্যাঁ? এবার আবার যে ১-১.৫ মাস যে এটা ডিলে হয়ে গেল, তো ছেলেমেয়েদের মধ্যে কি হয় যে, যে কনফিডেন্স যে ছিল, কনফিডেন্সটা তখন হারিয়ে যায়। হ্যাঁ? ১ নাম্বার। বা সেকেন্ড আর নাম্বার, একটা সমস্যা হতে পারে যে ছেলে মেয়েটার ভালো পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, সে তার খারাপও হতে তার পারে। একটা পরের বার খারাপ হতে খারাপ পারে, হতে বা পারে। মানসিক চাপ হয়ে যেতে পারে যে হ্যাঁ, এবছর আবার ওই ভাবে ভালো পরীক্ষাটা দেবো কিভাবে। এইটা একটা বিশাল ডিফিকাল্ট হুম হুম জিনিস। বাট সবাই তো চায় যে পরীক্ষা
মানে ক্লিয়ার হোক। সবাই মানে যারা যোগ্য তারা চান্স না পাক। আমি সেটা বলছি না, আমি বলছি যে মেন্টাল প্রেশারটা কোথায় কোথায়। মেন্টাল প্রেশার প্রচুর থাকে স্টুডেন্টদের। দেখুন একটা স্টুডেন্ট কি হয়, কেউ ২ বছর, কেউ ৩ বছর, কেউ ৪ বছর শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্য কোচিং নিচ্ছে, হ্যাঁ? নিটের কোচিং নিচ্ছে। এবার একটা টাইমে যখন একটা পরীক্ষার ডেট থাকে সে মেন্টালি প্রিপেয়ার থাকে যে এর মধ্যে আমি সিলেবাস শেষ করব, আমি এরকমভাবে এক্সাম দিতে যাবো। সবকিছু সেভাবে তাকে থ্রু আউট দ্য ইয়ার্স এরকমভাবে করে সে পরীক্ষা দিল এবং পরীক্ষা দিয়ে আসার পরে সে দেখছে যে আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাচ্ছি। তখন ২-৪ দিন পরে যখন শুনলো যে এই এক্সামটাই ক্যানসেল হয়ে গেছে, আপনি বলুন সে ডাক্তার হয়ে গেছে অলরেডি। হুম। তারপরে সে ডাক্তার হওয়ার স্বপ্নটা পুরো ভেঙে গেল। আবার তাকে নতুন করে প্রিপারেশন করতে হচ্ছে যে আবার ১ মাস ১.৫ মাস পরে পরীক্ষা হবে। ফলে এখানে অনেক ল্যাক হয়ে যায়। তার মেন্টাল যে ডিপ্রেসড হয়ে যায় না? ওই জায়গা থেকে আবার তাকে ঘুরে দাঁড়ানো, আবার তাকে প্রিপারেশন নেওয়া। বা এটাও তো একটা ফ্যাক্টর যে আমাদের সময় যেটা হতো যে পরীক্ষা হয়ে গেলে একটা মেন্টাল রিল্যাক্স, যে আমরা দেখতাম যে মাধ্যমিকের পর ১ মাস ছুটি বা উচ্চ মাধ্যমিকের পর ১ মাস ছুটি, সেই জায়গাটা যদি আমাদেরকে আবার কেউ পড়তে বলতো, হ্যাঁ, এইটা একটা বিশাল সেইটা তো difficult। একটা ভীষণ বড় রিপ্রেসিং ব্যাপার হয়ে যায়। কারণ ওই দুটো ছুটি আমার মনে হয় না যে লাইফে আর কখনো ফিরে আসবে। হবে না। ঠিক, ঠিক। এটা একটা বিশাল ডিফিকাল্ট। আহ, আপনি একটু বলুন যে আপনার বাড়ির লোক প্রশাসনিক দিকে আছে, সেখানে আপনি একজন এই চিকিৎসক এই প্রফেশনটা চুজ করলেন, যখন ডাক্তারি পড়তে যাচ্ছেন বা পড়ছেন বা ফিরে আসছেন, বাবা মার মধ্যে কি রিয়াকশন ছিল? আমার মায়ের ছোট্টবেলা থেকে ইচ্ছা ছিল আমি ডাক্তার হই। তো তারপর নিট দেওয়া হলো যেরকম দেওয়া হয়। সেই জার্নিটাও প্রচুর ডিপ্রেসিং ছিল নিট দেওয়ার। ফার্স্ট বার আমি ক্লিয়ার করতে পারিনি গভর্নমেন্ট কলেজ। সেকেন্ড বারও আমার গভর্নমেন্ট কলেজ হয়নি। আমার স্কোর খুব খারাপ ছিল না, 500 এর কাছাকাছি। 2019 এর কথা। তো কিন্তু গভর্নমেন্ট কলেজ আমার হয়নি। তো তারপরে আমার ফ্রেন্ডস वगैरह থেকে দাদার খোঁজ পাওয়ার পর আমি ডিসাইড করলাম বাইরে যাওয়ার জন্য। তো ফার্স্টে তো মা একটু ভয় পেত যে বাইরে অনেক দূরে আমার মানে রিলেটিভসরাও বলতো যে মেয়েটাকে একা মেয়ে, আমি সিঙ্গেল চাইল্ড, তো একা মেয়েকে অত দূরে পাঠিয়ে দিলি। তো একটু ভয়টাই পেত। তারপর যখন আমি ফিরে এলাম এবং এফএসজি ক্র্যাক করলাম, তারপরে বাড়ির পুরো সিচুয়েশনই পাল্টে গেছে। মানে দে লাইক কি দে সো হ্যাপি। মানে এখন যখন হাসে না আমাকে দেখে, তখন এই হাসিটার মধ্যে একটা প্রাউড দেখা যায়। মানে একটা ভেতর থেকে একটা প্রাউড ফিল করে মা বাপি যে না মেয়েটার কিছু একটা হলো এবার তাহলে ফাইনালি। আপনি একজন সাক্ষী এনেছেন যে আপনার কনসালটেন্সিতে পড়ে ডাক্তার হয়ে এসছে। অ্যাকচুয়ালি না আমাদের যে কলেজগুলো আছে, আমরা কনসালটেন্সি চালাই না এক প্রকার। আপনি যদি ধরেন আমাদের যে কলেজগুলো আছে, এই কলেজগুলোর যে ওন বাই ইন্ডিয়ান, আমাদেরই পার্টনার। এবং এই কলেজের পুরো কারিকুলাম পুরো ইন্ডিয়ান সিস্টেম, ইন্ডিয়ান কারিকুলাম, থাকা খাওয়া থেকে শুরু করে এভরিথিং ইন্ডিয়ান। এবং আমাদের যে কলেজের যে হসপিটাল আছে, হসপিটালের নামই বেদান্তা। এবং হসপিটালের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছে সেও ইন্ডিয়ান। হ্যাঁ, ওকে, ফলে পুরো ইন্ডিয়ান সিস্টেম ওখানে বিল্ড আপ করা আছে। ওকে নিয়ে আসার একটাই কারণ যে ওকে বললাম যে দেখ তুই তো, ও সিঙ্গেল চাইল্ড ছিল এবং বাবা মারা সবসময় ভাবে যে সিঙ্গেল চাইল্ডকে বিদেশে পাঠাবো, একমাত্র বাড়ি, ঠিক আছে, একমাত্র বাড়ি, হ্যাঁ, ছেলে মেয়ে তো ব্যাপার, আবার একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে, হ্যাঁ, যে বাইরে পাঠাবো কিনা। তা ও যখন অ্যাকচুয়ালি ও যখন যায়, হ্যাঁ, ওর বাবা এবং মা দুজনেই ওর সঙ্গে দুজনে কিন্তু গিয়েছিল। গেছিল আমার ও সাথে। আচ্ছা, দুজনেই কিরগিজস্তান গিয়েছে। অব্দি? তখন হ্যাঁ, গিয়েছিল এবং ওর বাবা মা ১ সপ্তাহখানে ছিল। সবকিছু আমরা যা তা আপনি কমিটমেন্ট বলেননি করেছিলাম। যে আমি একটা কলেজে যাচ্ছি, তুমি আমার সাথে? পুরো পুরো ফ্লাইটের মধ্যে শুধু আমি একা স্টুডেন্ট ছিলাম যার মা বাবা সাথে গেছে। আমার Okay. এত একটু এম্বারেসিং লাগছিল, বাট মা বাপি। স্বাভাবিক, চিন্তা করবে। অ্যাকচুয়ালি মানে আমরা স্টুডেন্টকে যা কমিটমেন্ট করি, আমরা পেরেন্টসকে বলি যে আপনি আসুন আমাদের কলেজ ঘুরে দেখুন। অ্যাটলিস্ট যা কমিটমেন্ট করেছি 90% যেন আমরা আপনাকে ফুলফিল করতে পারি। তো যখন কাকু এবং কাকিমা ওখানে গেল, যাওয়ার পর দেখছি যে আমরা যা কমিটমেন্ট করেছি অলমোস্ট আমরা সব ঠিকঠাক ডেলিভার করেছি। তো ওরা এত হ্যাপি ছিল। তারপরেও গিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে? ফাইনাল ইয়ারে আরেকবার মা বাপি গেছিল জাস্ট ঘুরতে। এখনো স্টুডেন্ট আসছে মানে ডেফিনেটলি আপনারা ভালোই সম্পর্ক রয়েছে। যাই হোক, হোয়াট এভার, আমি যে দিকটায় যাচ্ছিলাম আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে প্রথমবার নিট ক্লিয়ার করতে না পারা এবং তারপরের বার নিট ক্লিয়ার করা, যেহেতু আজকের ডেটে বহু ছাত্রছাত্রী এরকম আছে যে হয়তো এবছরটা হলো না, পরের বছরটা হবে। এই যে মাঝখানের যে বছরটা, এই বছরটার প্রিপারেশন আর সবথেকে বড় কথা সাইকোলজিটা কীরকম রাখা উচিত, যে একটা তো টেনশন কাজ করে যে নেক্সট ইয়ারে যদি নিট ক্লিয়ার না হয় তখন কি হবে, তো এইটা সম্পর্কে একটু যদি বলেন। ভীষণভাবে টেনশন কাজ করে ফার্স্ট অফ অল। তো কেন কি ওই একটা হয়নি, সেই ওই এক্সামিনেশন হলের একটা না ফোবিয়া থাকে মানুষের মধ্যে যে আমার হলো না, এরপরে কি করব। তো নেক্সট বার প্রিপারেশনের সময় ফোবিয়াটা মাথার মধ্যে ভীষণভাবে কাজ করে।
তো ওই ফোবিয়াটাকে সাইড করে যদি তুমি পজিটিভ দিকটা ভাবতে পারো যে নেক্সট বার এক্সাম দেওয়ার পর আমি একটা ভালো কলেজে যাব, ভালো কলেজ মানে আমি এভাবে প্রিপেয়ার করতাম যে এই কলেজটা আমি টার্গেট করে নিয়েছি, তারপর এই কলেজে যাওয়ার জন্য আমাকে যেরকমভাবে স্টাডি করা উচিত সেরকমভাবে আমি স্টাডি করব। তো এভাবে যদি স্টাডি করা যায় পজিটিভ দিকটা ভেবে, তাহলে একটু টেনশনটা কম হয়। টেনশনটা কম হয়। টেনশনটা কম হয়। আমি এখানে জিজ্ঞেস করছি যে এই যে নিটের ফোবিয়া, এইটা একটা স্টুডেন্টকে কাটাবার জন্য আপনি কি কি বলবেন? দেখুন ওকে মানে এই যে টেনশন একটা, আমি নিট ছেড়ে দিন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ারেন্সের যে একটা টেনশন কাজ করে, সেইটা একটা স্টুডেন্টের যে কোনো কাটানোর উপায়। কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে টেনশন কাজ করে, এটা তো বাস্তবিক। তা এটার জন্য কি করতে হয়, স্টুডেন্টরা প্রথম থেকে যখন থেকে নিটের প্রিপারেশন শুরু করলো তখন থেকে ওকে বিভিন্ন যে মক টেস্ট হয় বা প্রত্যেক মাসে মাসে যে মক টেস্টগুলো হয় অ্যাকচুয়ালি, তো সেই মক টেস্টগুলো যত বেশি দিতে থাকবে তাহলে কি হবে না, তার মধ্যে কনফিডেন্স লেভেল বিল্ড আপ হতে থাকবে। যে দেখা যাচ্ছে 720 নম্বরের পরীক্ষা, দেখছে মক টেস্টেই সে 500-600 উপরে প্লাস পাচ্ছে, তখন তার মধ্যে কনফিডেন্স পাবে যে আমি তো ভালো মার্কস পাচ্ছি, তাহলে আমি এক্সাম হলে গিয়েও ভালো মার্কস পাবো। ফলে বেশি অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে বেশি পরিমাণে মক টেস্ট দিতে হবে, 1 নম্বর। সেকেন্ড নাম্বার হলো যে যদি সে মানে যদি প্রথমবার 12 দিল, নিট দিতে গেল, তাহলে তার মধ্যে অত বেশি টেনশন কাজ করছে না, যেহেতু আমি 12 দিয়েছি, আমি ভালো করে প্রিপারেশন নিয়েছি, নিট দিচ্ছি। যত ইয়ার বেশি হতে থাকবে, গ্যাপ বেশি হতে থাকবে, তত তার মধ্যে টেনশন কাজ করবে। ওই জন্য আমরা সবসময় বলি যে তুমি 1টা বা 2টা অ্যাটেম্প্ট দেখো, বেশি অ্যাটেম্প্ট দিয়ে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমার পাওয়ার পার্সেন্টেজ অনেক কমতে থাকে, চান্স পাওয়ার পার্সেন্টেজ অনেক কমতে থাকে। একটা কথা বলুন, এই যে ডাক্তার আপনারা হয়েছেন এমবিবিএস এ, এই ডাক্তারদেরকে কি কি ধাপে কি কি শেখানো হয় সেটা একটু বলুন। ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারে আমাদেরকে প্রি ক্লিনিক্যাল সাবজেক্টগুলো শেখানো হয়, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এগুলো শেখানো হয় আমাদের প্রি ক্লিনিক্যাল সাবজেক্টসে। তারপরে সেকেন্ড ইয়ারের পর থেকে না, আমি একটু ক্লিনিক্যাল সাবজেক্ট সাধারণ স্টার্ট হয়। মানুষের জন্য একটু ভেঙে ভেঙে বলতে বলবো, আচ্ছা, যে ধরুন অ্যানাটমি মানে বডি স্ট্রাকচার বা বডি স্ট্রাকচার, হ্যাঁ। হ্যাঁ, ফিজিওলজি মানে বডির ভেতরে যে যে চান্স, ব্লাড, বায়োকেমিস্ট্রি এবং হ্যাঁ। বায়োকেমিক্যাল ব্যাপারগুলো রয়েছে। বায়োকেমিস্ট্রি আলাদা সাবজেক্ট আছে। বায়োকেমিস্ট্রি আলাদা। ফিজিওলজি ইজ লাইক যে প্রত্যেকটা অর্গানের কি কি ফাংশন, কিভাবে ফাংশন করছে, মেটাবলিজম কিভাবে আমি ফাংশন করছে। ব্যক্তিগতভাবে ফিজিওলজি অনার্স, ওকে, সো আমি জানি ওকে, দ্যাটস গ্রেট। হাফ ডাক্তার, অর্গানটা কি করে কি কাজ করছে না করছে। হ্যাঁ, ফাংশনগুলো। রাইট। তারপর বায়োকেমিস্ট্রি আছে, ফার্মাকোলজিতে আমাদের ড্রাগসের নাম, চ্যাপ্টার ওয়াইজ কি কি কোন পোর্শনে কি ড্রাগ কাজ করে সেগুলো শেখানো হয়। মাইক্রোবায়োলজিতে যে মাইক্রোবস আছে সেগুলোর ব্যাপার শেখানো হয়। এগুলোকে আমরা প্রি ক্লিনিক্যাল সাবজেক্টস বলি। এগুলো কি ফার্স্ট ইয়ারে শেখানো? ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো মিলিয়েই থাকে। আর তারপরে থার্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল সাবজেক্ট স্টার্ট হয়, মেডিসিন স্টার্ট হয়, সার্জারি স্টার্ট হয়, অবসগাইনি স্টার্ট হয়, এগুলো স্টার্ট হয়। এটা 1.5 ইয়ার্স অবধি থাকে, মানে 3টে সেমিস্টার এগুলো চলে। তারপরে ফাইনাল 2-3টে সেমিস্টারে তখন আমাদের স্পেশালাইজেশন সাবজেক্টগুলো পড়ানো হয়, ডার্মাকোলজি, অর্থোপেডিক্স, এগুলো আলাদা আলাদা করে এই সাবজেক্টগুলো পড়ানো হয়। তো টোটাল আমাদের 19টা সাবজেক্ট আছে। ওকে, তো তাহলে এমবিবিএস ডক্টর যারা হচ্ছেন তাদের তো সব রকম সাবজেক্টই পড়তে হচ্ছে, পুরো মানে শরীর সম্পর্কে সবকিছু অবগত হতে হচ্ছে। এবার এরপরে যদি এমডি কেউ করতে চায় সেক্ষেত্রেও কি স্কোপ থাকে বিদেশে? না বিদেশে এমডি করতে পারে, বাট আই থিঙ্ক আমাদের যে কান্ট্রিগুলো আছে না, এই কান্ট্রিগুলো থেকে বিদেশে এমডি করলে ইন্ডিয়াতে অ্যাকসেপ্টেবল না, 1 নম্বর। আর সেকেন্ড নাম্বার হলো যে যেহেতু ইন্ডিয়াতে পেশেন্ট ফ্লো অনেক বেশি থাকে, ক্লিনিক্যাল এক্সপোজার অনেক বেশি থাকে, যেহেতু অনেক পপুলেটেড কান্ট্রি, আপনি দেখবেন এমডি স্পেশালাইজেশন করছে মানে সে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে স্পেশালাইজেশন হচ্ছে। কেউ সার্জারিতে করছে, কেউ মেডিসিনে করছে, কেউ গাইনোকোলজিতে করছে। ফলে কি হয়, ক্লিনিক্যাল এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে কান্ট্রিগুলো আছে, সব কান্ট্রিগুলোতে মানে পপুলেশন অনেক কম, তো ইউরোপেরও যে কোনো কান্ট্রিতে দেখবেন আপনি পপুলেশন অনেক কম। ফলে ইন্ডিয়াতে যদি সে একবার পিজি করতে পারে, পোস্ট গ্রাজুয়েশন করতে পারে, ক্লিনিক্যাল এক্সপোজার অনেক বেশি পায়। ফলে তাহলে এটাও তো বাস্তব, মানে এটা কি সম্ভব যে বিদেশ থেকে কেউ এমবিবিএস করে এলো, দেন এখানে এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে সে এখানে এমডি করতে পারছে? হ্যাঁ, আমাদেরই ছেলেমেয়ে, আমাদের কলেজেরই ছেলেমেয়ে, তারা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে এমডি করছে। আচ্ছা, আমাদেরই কলেজের ছেলেমেয়ে যারা বিদেশ থেকে পড়ে এসছে। ওকে, আমি নিজেই ইন্টার্নশিপ, আমি সিএনএমসিতে ইন্টার্নশিপ করছি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। এটা শেষ হওয়ার পরে আমি নিজেই পিজির জন্য প্রিপেয়ার করব নিজেকে। ওকে, হ্যাঁ। ওকে। আমি এইটাও জিজ্ঞেস করব যে বাইরে থেকে তো মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন দেশের মানুষদের দেখতে হয়, এবার ডেফিনেটলি ফিজিওলজি বা তার অ্যানাটমি সবই এক, কিন্তু
রোগের কি ভ্যারিয়েশন হয়, মানে ভারতীয়দের রোগ আর ওই অঞ্চলের মানুষের রোগ? রোগের মধ্যে সবথেকে বেশি যেটা উইন্টার কান্ট্রিতে হয় সেটা হচ্ছে স্কিন প্রবলেম। স্কিন ডিজিজ সবথেকে বেশি কমনেস্ট। আচ্ছা, মানে বলতে চাইছেন যে আমাদের দেশে উই আর লাকি কি আমাদের স্কিন ডিজিজ কম স্কিন হয়। ডিজিজ খুবই কমন ওখানে। বাকি মানে ওদের লাইফস্টাইলটাই এরকম না যে ইন্ডিয়ানের থেকে একটু বেশি ওরা ফিট থাকে কিরকম থ্রুআউট লাইফস্টাইলের লাইফ। জন্য আপনি বলছেন এটা? আর্লি ডিনার করা যেটা খুবই ইম্পর্ট্যান্ট। সুগার কাট করা যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। লাইক সুগারের যে সমস্ত বাজে সাইডগুলো আছে সেগুলো ইন্ডিয়ান পপুলেশন বুঝতে চায় না। এবং জুস বলে যে জুসটা খাচ্ছে সেই জুসের মধ্যেও তো প্রসেসড সুগার আছে, সেটাও আমরা বুঝতে চাই না। আমরা জুস বলে মা বাবা খাইয়ে দিচ্ছে বাচ্চাকে যে জুস খাও, বাট ওই যে জুসটা বাইরে থেকে কিনে আনছে তার মধ্যে প্রসেসড সুগারটা, সেটা ওই বাচ্চাটার জন্য কত ক্ষতিকর হচ্ছে সেটা আমরা বুঝতে চাই না। তো বিভিন্ন ব্যাপার আছে ছোটোখাটো যার জন্য ওরা একটু হেলদিয়ার দ্যান লাইক ফিজিওলজিক্যালি। তো ওখানকার পেশেন্ট বেশিরভাগ ম্যাক্সিমাম আমাদের স্কিন প্রবলেমের আসতো। আর ইন্ডিয়াতে তো কমপ্লিটলি উল্টো। কমপ্লিটলি উল্টো। মানে ইন্ডিয়ান 40 ক্রস করলেই হাই প্রেশার নেই, সুগার নেই, এরকম পাওয়া যায় না মানুষ, খুব কম পাওয়া যায় এই 40 আমাদের ওপরে। লাইফস্টাইলের জন্য হচ্ছে। লাইফস্টাইলের জন্য হচ্ছে, ডেফিনেটলি লাইফস্টাইলের জন্য হচ্ছে। ওকে। আমাদের ইনটেক বেশি কম সেটার উপর আমি এমফাসাইজ করব না, আমি কোয়ালিটি অফ ফুডের উপর এমফাসাইজ করব। মানে আমরা যে কোয়ালিটি অফ ফুডটা খাচ্ছি আমরা বেশিরভাগটা বাইরে থেকে খাচ্ছি, যেটা প্রসেসড জিনিস অনেক বেশি তার মধ্যে থাকছে। অয়েল সেটা আমরা লাইক এমন অয়েল ইউজ করছি যেগুলোতে বিভিন্ন ধরনের স্যাচুরেটেড ফ্যাট থাকছে, সেইগুলোর জন্য আমাদের প্রবলেম হচ্ছে। সুগার সব থেকে বড় এনিমি। আর যেটা আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের লোকেদের না একটা ফুড হ্যাবিট, একটা টিপিক্যাল টাইপ আছে যে আমরা কার্বোহাইড্রেট প্রচুর খাই। হুম। আর কার্বোহাইড্রেটটাই বডিতে গিয়ে ফ্যাট তৈরি করে, সেই ফ্যাটটাই আমাদের বেসিক্যালি ওবেসিটি রিজন হয়ে দাঁড়ায় আলটিমেটলি। আমরা কি খাচ্ছি? আমরা ভাত খাচ্ছি, কার্বোহাইড্রেট। আমরা আলু খাচ্ছি, তার সাথে আলুর তরকারি, দ্যাট ইজ অলসো কার্বোহাইড্রেট। আর প্রোটিনের জন্য একটু একটা আধা ডিম বা কিছু একটা, সেটা আমাদের প্রোটিন সোর্স থাকছে। এই পুরো ব্যাপারটা একটু আমাদের যদি কন্ট্রোলের মধ্যে থাকে, ফুডের কোয়ালিটি অফ ফুড, লাইক আমি প্রোটিন নেব 20%, প্রত্যেকটা মানুষের বডি ওয়েটের সঙ্গে 0.8 গুণ করে যেই পরিমাণটা আসে তত গ্রাম প্রোটিন প্রতিদিন ইনটেক করা উচিত। সেই পরিমাণ মানে কোয়ালিটি অফ ফুডটা যদি আমরা বেটার করতে পারি তাহলে আমাদের ওই সমস্যাগুলো অনেক কমতে থাকবে। এই সূত্র ধরে আরেকটা কথা বলি, যে যখন ধরুন আপনারা বিদেশ থেকে পড়ে ভারতবর্ষে আসছেন, তখন কি ভারতীয় রোগ নিয়ে আলাদা কোনো আপনাদের ট্রেনিং বা আলাদা কোনো পড়ানো হয়? না, রোগ আসলে আমাদের সিলেবাসটাই পুরো ওয়ার্ল্ডেই মেডিকেলের সেম সিলেবাস। মানে একটা মানুষের ভেতরে অ্যানাটমিক্যালি তো সেম জিনিসই থাকবে। তো আমরা অলরেডি সব ডিজিজগুলো পড়ে আসছি। এবার প্র্যাকটিসে কি হয়, আপনি সামনে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন সেটা তখন মাথার মধ্যে ক্লিক করছে না, এই কেস স্টাডিটা এইরকমভাবে আসছে। ওয়ারেজ আপনি যখন এখানে আসছেন তখন এখানে অন্য একটা কেস দেখতে পেয়ে তখন মাথায় অন্য একটা ক্লিক হবে না, এই কেস স্টাডিটার জন্য, এই সিমটমসের জন্য এই কেসটা। তো না, আমাদের আলাদা করে ইন্ডিয়ার জন্য পড়তে হয় না, সব কেসগুলোই মাথার মধ্যে কোথাও না কোথাও থাকে। লাইক কি পেশেন্টটা যখন সামনে থেকে আসে তখন মাথার মধ্যে ওটা ক্লিক করে যে না এটা এখানে, এটা এখানে, এরকম ব্যাপারটা। বেসিক্যালি এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে বিদেশে পড়তে যাওয়ার যে আমি বলবো তাগিদ বা মানুষের উৎসাহ, এটা কি শুধুমাত্র শহরতলির মানুষরাই যাচ্ছে নাকি গোটা মানে বাংলার জেলা থেকেও বহু মানুষ আসছেন? আপনি অবাক হয়ে যাবেন যদি স্ট্যাটিস্টিকটা শোনেন। যদি শহরটাই যদি শোনেন, আমি যদি কলকাতার কথা বলি, আমাদের টোটাল যাই স্টুডেন্ট লাস্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে তার 10% শুধু কলকাতা থেকে গিয়েছে। 90% কিন্তু সব রুরাল এরিয়া থেকে গিয়েছে। সব রুরাল এরিয়া। আপনি ভাবতে পারবেন না, জঙ্গলমহল, আপনার মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, পুরো 24 পরগনা, একদম যে রুরাল এরিয়া আছে না, যেখানে বাবা-মা মানে জানতোই না যে এত টাকা দিয়ে ডাক্তার হওয়া যায়। আমরা কি করেছি, আমরা যে কলেজগুলো আছে, কলেজের রিপ্রেজেন্টেটিভদেরকে আমরা ওখান থেকে নিয়ে আসি, কিরগিজস্তান থেকে। নিয়ে এসে আমি বিভিন্ন রুরাল এরিয়াতে আমরা সেমিনার করি। মানে অ্যাওয়ারনেস সেমিনার টাইপের। যে মানে একটি স্টুডেন্ট যে হয়তো কিছু নাম্বারের জন্য গভর্নমেন্ট পাচ্ছে না বা হয়তো তার খরচ করার ক্ষমতা অতটা নেই প্রাইভেটে এখানে, সে যে অল্প টাকা খরচ করে বিদেশে ডাক্তার হতে পারে,
এবং সে অতটাই ভালো ডাক্তার হতে পারে যতটা ইন্ডিয়াতে পড়লে হতে পারে। তো সেই জন্যই কি করেছি আমরা এই যে ক্যাম্পেইনগুলো যখন শুরু করেছিলাম, আজ থেকে ৪-৫ বছর আগে ক্যাম্পেইন শুরু করেছিলাম। একদম রুরাল এরিয়াতে গিয়ে যখন শুরু করেছিলাম, তারপরে আমরা দেখছি যে লাস্ট ২-৩ বছর ধরে একদম রুরাল এরিয়া থেকে, গ্রাম থেকে ছেলেমেয়েরা যারা পড়তে যাচ্ছে বিদেশে। আপনি যদি এখন শহরের মানুষজনদের দেখেন, শহরের 10% 15% সব কিন্তু রুরাল এরিয়া। এবং আমাদের অলরেডি ডাক্তার যারা হয়ে গিয়েছে, আপনি যেকোনো মেডিকেল কলেজে চলে যান ওয়েস্ট বেঙ্গলের আজকে, প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আমাদের ছেলেমেয়েরা জব হুম, করছে এবং হুম, তারা কিন্তু সব হুম, রুরাল এরিয়া থেকে এসছে একদম। হুম। অর্থাৎ পড়াশোনাটা করার পর সে কিরকম ফিউচার সিকিউর করবে সেটা তার উপর ব্যক্তিগতভাবে ডিপেন্ড করছে। আমি এইখানেই আসছি যে কোয়ালিটি অফ এডুকেশন নিয়েও তো একটা প্রশ্ন ওঠে। সো আপনি যে গেছেন, কোয়ালিটি অফ এডুকেশনটা কীরকম ছিল? মানে বিদেশে পড়ানো কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বা কতটা শিখতে সুবিধা হয়েছে? আমাদের কলেজে পুরোটা ইংলিশে পড়ানো হতো। প্রত্যেকটা লেকচারও ইংলিশে হতো। ইভেন প্র্যাকটিক্যাল ক্লাসে যখন আমরা যেতাম তখনও টিচাররা আমাদের গ্রুপ সিস্টেম থাকতো। লেকচার ৫টা-৬টা গ্রুপ একসাথে, আর প্র্যাকটিক্যালের জন্য সিঙ্গেল গ্রুপ। একটা গ্রুপে ১০ জন ১৫ জন করে স্টুডেন্ট। তো ইন্টারঅ্যাকশনটা খুব ভালো ক্লোজলি হতে পারতো তার জন্য। আর সেখানে টিচাররা ওদের নিজের ল্যাঙ্গুয়েজ রাশিয়ান হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে ইংলিশেই কনভারসেশন করতো ক্লাসের মধ্যে। এবং আমাদের সিলেবাসও সবটাই মানে বুকসও সবটাই ইন্ডিয়ান হিসেবেই ছিল, যেমনিটা ইন্ডিয়াতেই পড়ানো হয়। তো ক এডুকেশনের দিক থেকে আমাদের কোনো ওরকম খুব একটা হিউজ ডিফারেন্স এরকম মনে হয়নি। কিন্তু একটা যেটা ভালো জিনিস ছিল, আমাদের তো আল্টিমেটলি এফএমজির জন্য এমসিকিউ বেসড এক্সামই দিতে হবে। আমাদের প্রত্যেকটা সেমিস্টার এন্ডে যে এক্সামটা হতো ওটা এমসিকিউ বেসড হতো। মানে ওকে। তো আমরা অলরেডি না মাথার মধ্যে একটা ইয়ে ছিল যে আমরা এমসিকিউ এত সলভ করছি, তো গিয়ে তারপরে আবার এমসিকিউ, তো ইট উইল বি লাইক আমি বেটার আপনাকে ফর আস। আরেকটা জিজ্ঞেস করবো যে ইন্টার্ন হিসাবে বিদেশের পরিবেশ, যেহেতু এই জুনিয়র ডাক্তারদের সিকিউরিটি এবং জুনিয়র ডাক্তারদের সেফটি নিয়ে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে কয়েক মাস আগেই আমাদের রাজ্য পড়েছিল, বা আজকের ডেটেও একটা দুটো ঘটনা হয়তো মিডিয়ার অ্যাটেনশন পায়, কিন্তু এটা তো বাস্তব যে জুনিয়র ডাক্তারদের বিভিন্নভাবে হেনস্থা বা বিভিন্নভাবে বিভিন্ন রকম অপমানের সম্মুখীন ভারতবর্ষে হতে হয়। বিদেশে জুনিয়র ডাক্তারদের পরিবেশ আর আমাদের দেশের জুনিয়র ডাক্তারদের পরিবেশ, আপনি কি তফাৎ দেখলেন? আমাদের দেশের জুনিয়র ডাক্তারের পরিবেশটা আমি এবার জানতে পারবো। এবার ধীরে ধীরে রিয়ালাইজ করব। আর বিদেশে যেটা হতো, আমাদের নাইট ডিউটি তেমন কোনো কিছু থাকতো না। আমাদের ডেতেই ম্যামরা ক্লাসেস রাখতেন, প্র্যাকটিক্যাল ক্লাসেস বিভিন্ন হসপিটালে যে ডিপার্টমেন্টে যখন লাগতো। এবং টিচাররা আমাদেরকে আগে থেকে লিড করতেন। আমার পুরো গ্রুপ, যেমন আমি বললাম আমাদের গ্রুপ সিস্টেম থাকতো, আমাদের গ্রুপ পেছনে থাকতো, ম্যাম আগে থেকে লিড করতেন। এবং ম্যাম প্রত্যেকটা টাইমে ওখানে প্রেজেন্ট থাকতেন যতক্ষণ আমরা ইন্টারাকশন করছি পেশেন্টের সাথে সুপারভিশনের জন্য। তো আমাদের ডিরেক্ট কোনো কিছু আমাদের প্রবলেম ফেস করতে হতো না পেশেন্টের থেকে। ওকে। অনেকটা ফ্রেন্ডলি মানে মানে পরিবেশ এখানে থাকতো যেগুলো শোনা যায় সেগুলো ওখানে নয়। এখানে। পেশেন্টের হ্যাঁ, ওখানে পেশেন্টের মানে পেশেন্টের লোড কিরকম থাকতো? পেশেন্টের লোড ইন্ডিয়ার থেকে তো অনেক কম। পপুলেশন হিসাবেই তো ইন্ডিয়া থেকে অনেক কম ওখানকার পপুলেশন। পেশেন্টের লোডও অনেক কম। অ্যাট এ টাইম যেমন মানে এখানে এরকম হয় না, এই ভয়টা নেই তো যে পেশেন্ট মারা গেলে বাড়ির লোক এসে ভাঙচুর করবে? না, এটা এখানে ওখানকার কালচারই নয় এটা অ্যাকচুয়ালি। এটা বেসিক্যালি আমি ইন্ডিয়াতেই দেখেছি অনেস্টলি। তো থাকার জন্য মেয়েদের সেফটি নিয়ে কোনো ইস্যু নেই, কেন কি ওখানে ফিমেল রেশিও বেশি। মেলে থেকে ফিমেল রেশিওটা বেশি। তো আমরা যখন হস্টেলে বাইরেও যেতাম তখন লাইক অ্যাজ এ গার্ল আমার বেশি প্রবলেম হতো না, ভাইরাস আমার মানে কোনো একটা ছেলে ফ্রেন্ড তার বেশি প্রবলেম হতো। মানে এরকম ছেলে হয়েছে, ফ্রেন্ডের প্রবলেম কিসের জন্য হতো? ওরা ইজ লাইক কি কেউ ছেড়ে চারিদিকে দিয়ে মহিলাতে ভর্তি, মানে এরপরে আপনার কাছে আপনার 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 অফিসে ভিড় বাড়তে চলেছে স্যার, আমরা ওই কলেজেই যেতে চাই। মানে এরকম হয়েছে আমাদের ছেলেদের গ্রুপ। এই কলেজটা কোথায় আরেকবার বলে দিন। মানে এরকম রিয়েলি হয়েছে আমাদের সাথে, ছেলেদের গ্রুপরা আমাদের রিকোয়েস্ট করেছে যে আমাদের একটু ছেড়ে আয় না হস্টেল পর্যন্ত। এটা হয়েছে? একদম হয়েছে। এক্সপেরিয়েন্সটা একটু বলুন। মানে আমাদের একটা কালচারাল গ্রুপ ছিল, সেখানে 6 জন ছেলে ছিল। তো আমরা যখন কলেজ থেকে আর বেরোলাম, কতজন মেয়ে ছিল? আমরা 7-8 জন মেয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন আমরা মানে কলেজ থেকে কলেজে বেরোলাম, মেল ফিমেল রেশিও নর্মাল আছে ইন্ডিয়ার মতো। আচ্ছা, আচ্ছা। কলেজে মেল ফিমেল রেশিও নর্মাল আছে, কিন্তু বাইরে? কান্ট্রিতে হ্যাঁ।
তো এইবার আমরা কলেজ থেকে বেরোলাম, আমাদের কলেজ থেকে হস্টেলের যে ডিস্টেন্সটা ওটা আর বয়েজ হস্টেলও একটু দূরেই, তো তারপরে ওরা ওই ডিস্টেন্সটা কভার করতে ভয় পেত। দেয়ালে কি একটু সন্ধে হয়ে গেছে, দেয়ালে কি আমাকে একটু ছেড়ে আয় না আগে অবধি। তো আমরা লিটারালি বয়েজ গ্রুপকে ছাড়তে গেছি, ওদের হস্টেলে ড্রপ করে তারপর আমরা নিজেদের হস্টেলে গেছি, এরকম হয়েছে। বেসিক্যালি দারুণ দেশ বলবে। মানে মেয়েদের যে সেফটিটা এখান থেকে বোঝা যায় যে মেয়েদের ওখানে কতটা না, সেফটি। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে জোকস অ্যাপার্ট, এটা হওয়া উচিত। হ্যাঁ আমরা বাইরে বেরোলে তার সাথে লোকাল ছেলেদের সেফটিটাও দেখতে হবে। আমরা বাইরে বেরোলে লোকাল যে লোকজন না সবাই ইসফিনেতে মোজনা এরকম করে আমাদেরকে সবাই মানে গ্রিড Greetings করতো, তারপরে আমাদেরকে মানে খুব ভালোভাবে মেয়েদেরকে ইয়ে করতো। ছেলেদের সাথে প্রবলেম কিছু হতো না, ইটস জাস্ট দ্যাট কি হ্যাঁ, সাইকোলজিক্যাল। আপনি আপনি একটা কথা বলুন যে নার্সারি থেকেও বাবা মারা ভাবতে শুরু করে যে, বিশেষ করে মায়েরা, যে ছেলেকে ডাক্তার করবোই বা মেয়েকে ডাক্তার করবি। আমি বলছি যে এই যে গার্জেনদের মেন্টালিটি, এইটা এইটা আপনি একটু যদি বলেন যে কিভাবে ছেলে মেয়েদের পাশে থাকা উচিত বা বেশি প্রেশার না দেওয়া উচিত সেটা নিয়ে। পেরেন্টসরা ডাক্তার এই জন্য করতে হয় কারণ ডাক্তার একটা সোশ্যাল রেসপেক্ট অনেক বেশি, তো তো পেরেন্টস সবসময় চাই যে ছেলেকে ডাক্তার করবো। হুম, বাট কিছু কিছু দেখবেন সব ছেলে মেয়ে, অনেকে আছে এরকম যে সে হয়তো চাপে পড়ে ডাক্তারিতে এসছে, নিটের হুম। কোচিং নিয়েছে, দিয়ে তার আর ভালো তার লাগছে আর না। ভালো লাগছে না, 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, তার লাইফটাই হয়তো স্পয়েল হয়ে গেল। ওই জন্য আমরা যখন 11 থেকে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করে না, তাদের মধ্যে থিঙ্কিং আসে কোন সাবজেক্টটা ভালো পড়াশোনা করছে। বায়োলজিটা, ফিজিক্স, কেমিস্ট্রিটা হয়তো ভালো পাচ্ছে, ঠিক আছে, সে তার নিজেরও ভাবনা চিন্তা যে আমি ডাক্তার হবো, ঠিক আছে, সে ডাক্তারের দিকে যাক। দেখা যাচ্ছে কেউ ম্যাথস খুব ভালো করে, বায়োলজি পড়তে চাইছে না, আমি তাকে ডাক্তারের দিকেই ঠেলে দিচ্ছি। তো মানে তার তো আরো বেশি আমরা স্পয়েল করে দিচ্ছি না জিনিসটা। যে যেটা চায় তাকে সেটা দিয়ে করাই উচিত। আচ্ছা, এই যে ধরুন আপনি একজন ডাক্তার হতে চলেছেন, এই যে থ্রু আউট ইউর জার্নি, যে ডাক্তারি, একজন ডাক্তার হওয়ার ক্ষেত্রে তো ভালো দিক প্রচুর আছে, বলে শেষ করা যাবে না, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে সব থেকে প্রেশার বা সব থেকে টেনশনের মুহূর্ত কোনগুলো ছিল, সেইটা কোনটা বলবেন? মানে যখন কোনো পেশেন্ট আসছে আমার কাছে, আমি তার প্রবলেমটা সলভ করতে যদি না পারি, সেই প্রেশারটা মাথার মধ্যে খুব কাজ করে যে তার প্রবলেমটা কি আমি সলভ করতে পারলাম, সে কি পুরোপুরি আমার থেকে স্যাটিসফাইড হলো, মানে তার কি বিষয়গুলো পুরোপুরি আমি ক্লিয়ার করতে। অনেক পেশেন্ট কি করে নিজের সিমটমসকে না বলতে চায় না, ভেতরে ভেতরে রেখে দেয় সিমটমসগুলো, কিছু কিছু যেগুলো বলে এবং সেগুলো গেস করা ইটস এ ভেরি টিডিয়াস জব। কি যে সিমটমগুলো ভেতরে রাখছে সেগুলো তো আপনাকে নিজে থেকে বুঝে বুঝে আবার জিজ্ঞেস করতে হবে যে এটা তার মানে তোমার এটাও হয়েছিল, তার মানে তোমার এটাও হয়েছিল। তো আমি যদি পুরো জিনিসটা না বুঝতে পারি এবং পুরোটা যদি ভালোভাবে গেস না করতে পারি, সেই পেশেন্টটা ঠিক হতে পারবে না। তো সেই ভয়টা সবসময় মাথার মধ্যে কাজ করে যে না, আমাকে পুরো জিনিসটা জানতে হবে। আর একটা জিজ্ঞাসা আছে যে অনেক ছেলে মেয়ে আছে যে একবার বা দুবারে ক্র্যাক করতে পারে না, বারবার নিট দিচ্ছে, সেক্ষেত্রে তো তার জীবনের একটা মোস্ট প্রাইম টাইমে তার একটা সময় চলে যায়, বয়স বেড়ে যাচ্ছে, এই প্রেশারটা তো হ্যান্ডেল করার বা এই প্রেশারটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে? আমি এটাই এর একটু আগেও বলেছিলাম যে যখন ছেলেমেয়েরা নিট দিচ্ছে না, হয়তো 12 দিল, সেবারে নিট দিল। সেবারে যে মার্কসটা এসছে তাকে ওই মার্কসটা নিয়ে তাকে বিচার করতে হবে যে আমি নেক্সট ইয়ারে নিট দেবো নাকি আ এই বছর নিটের বিচারে আমি বিদেশে ডাক্তারি পড়বো বা প্রাইভেটে পড়বো, যাই হোক। যদি তার মার্কস মোটামুটি গভর্নমেন্টের থেকে একটু কাছাকাছি আসে বা একটু হয়তো দূরে এসছে, ঠিক আছে, আরেক বছর সে কোচিং নিতে পারে। কোচিং নিয়ে দেখা যেতে পারে যে হয়তো সে গভর্নমেন্টই পেয়ে যাচ্ছে, সরকারি পেয়ে যাচ্ছে। বাট এমন অনেক স্টুডেন্ট আছে যে হয়তো সরকারি মার্কস হচ্ছে 600 নাম্বার পেলে সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে। স্টুডেন্ট 200 নাম্বার পেয়েছে। হয়তো আরেক বছর কোচিং নেওয়ার পরে হয়তো সে 300 পেয়েছে। তো এই যে প্রত্যেক বছর যে কোচিং নিতে থাকছে, ফলে একটা টাইম ওয়েস্ট হচ্ছে। আর ডাক্তারি আপনি জানেন তো ডাক্তারি যে জার্নিটা অনেক বড় জার্নি। 5.5 ইয়ার্সে আপনার ইউজি কোর্স করতে, এমবিবিএস কোর্স করতে হচ্ছে। এরপরে 3 বছর আবার এমডি, এমএস, আবার যখন সুপার স্পেশালিটি কোর্স করবে আবার 3 বছর। ফলে দেখা যাচ্ছে যে 12-14 বছরের একটা জার্নি। তার সঙ্গে যদি আমি আফটার 12 3-4 বছর যদি এখানেই নষ্ট করে দিই, তাহলে আমি একটা ভালো ডাক্তার হতে গেলে আমাকে 15-16 বছর লেগে যাচ্ছে। ওইজন্য যখন ছেলেমেয়েরা 12 দিচ্ছে, দেওয়ার পরে যে ১ম যে নিট পরীক্ষা দিচ্ছে, সেখানে যদি চান্স পেয়ে যায় তো খুবই ভালো। যদি চান্স না পায়, সে নিজের নাম্বার, নিজের মার্কস দেখে এনালাইসিস করতে পারবে যে তাকে আল্টিমেটলি কত বছর কোচিং নেওয়া উচিত কি উচিত না। বা যদি সে মার্কস যদি মোটামুটি নাম্বার পেয়ে থাকে, তাকে বিদেশে তো অপশন আছে তার কাছে। বা এখানে যদি ভালো নাম্বার পেয়ে থাকে, গভর্নমেন্ট কলেজ পরের বছর করতে পারে। হুম, অর্থাৎ সময় এবং বুদ্ধি বিবেচনা করে করা উচিত। ফাইনালি আমি আসি যে যদি আপনাদের কাছে কোনো স্টুডেন্ট আসে
তাহলে আপনারা কি কি বিষয়ে গাইড করেন? শুধু কি ভর্তি, নাকি তারপরেও গার্জেনরা আপনাদের থেকে হেল্প বা সাজেশন পায়? যখন স্টুডেন্ট আমাদের কাছে আসে, অ্যাডমিশন করানোটা আমাদের সবথেকে ডিফিকাল্ট কাজ নয়। অ্যাডমিশন করানোটা সবথেকে ইজি কাজ। স্টুডেন্ট আসলো, আসার তার যেমন বাজেট আছে বা তার যেমন আ চাহিদা আছে, কোথায় সে অ্যাডমিশন তার একটা ১ম প্রি কাউন্সেলিং হয়। হুম। কাউন্সেলিং হওয়ার পরে পেরেন্টস না স্টুডেন্টরা নিজেদের মধ্যে একটা ডিসকাস করে যে তাকে কি করা উচিত, না করা উচিত। যখন অ্যাডমিশন পর্যায়ে এলো, অ্যাডমিশন করালাম আমরা। আমাদের যে কলেজ আছে আপনাকে বলছিলাম ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিন। এখানে প্রচুর বেঙ্গলের স্টুডেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গলের আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে স্টুডেন্ট পাবেন। ডিস্ট্রিক্ট শুধু না প্রত্যেকটা আপনি মানে ব্লক থেকে স্টুডেন্ট পাবেন। এত স্টুডেন্ট এখানে পড়ছে আমাদের কিরগিজস্তানে। 2nd নাম্বার হলো যে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পরেই কিন্তু আমাদের যে ডিফিকাল্ট কাজগুলো শুরু হয়। কারণ আমরা স্টুডেন্টকে অ্যাডমিশন আগে বিভিন্ন কমিটমেন্ট দিয়ে থাকি। যে তোমরা ওখানে গেলে তোমাকে আমি ইন্ডিয়ান ফুড দেবো। তোমাকে সেফটি আমাদের হাতে, আমরা তোমাকে সেফটি ওখানে ব্যবস্থা করব। তোমার কোনো কিছু অসুস্থ হয়ে গেলে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পুরো সিস্টেম একটা আছে। পুরো 5.5 ইয়ার্স এর জার্নি একটা আছে। ফলে স্টুডেন্ট অ্যাডমিশন নিল। অ্যাডমিশন নেওয়ার পর যখন ও গেল ওখানে, ওখানে যাওয়ার পরে আমাদের ওখানে যে হোস্টেল আছে পুরো ইন্ডিয়ান হোস্টেল আছে। ওখানে যে ফুড আছে পুরো ইন্ডিয়ান ফুড আছে এবং ওখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে কলেজে সেও ইন্ডিয়ান আছে। ফলে স্টুডেন্টের একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে আমি তো আমার নিজেদের লোকেদের সঙ্গেই আছি। আমার নিজের এলাকার ছেলেদের সঙ্গেই আছি। ফলে তার মধ্যে একটা মানে টেনশন কাজ করে না যে আমি বিদেশে আছি, আমি কিভাবে পড়াশোনা করব, হুম। এখানে খাওয়া-দাওয়া কিভাবে হবে, কিভাবে ট্রাভেল করব। এই যে টেনশন যেগুলো হয় সেটা তার মধ্যে কাজ করে না। এটা একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। এবং ওখানে যাওয়ার পরে এখানে আমি আপনাকে ২-৩ টে জিনিস বলতে চাই। আমাদের কলেজ থেকে বিভিন্ন রকম আমরা কলেজ বিভিন্ন অ্যাপ ডেভেলপ করেছে। একটা অ্যাপ আছে যেটা হলো যে IHSM ইউনিভার্সিটি বলে অ্যাপ আছে। অ্যাপটা আমরা প্যারেন্টসদেরকেও দিই, স্টুডেন্টকেও দিই। স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে কোন এক্সামে কত নাম্বার পাচ্ছে, ক কবে সে ক্লাস গেল, কবে ক্লাস মিস করলো, ঠিক আছে? বা হোস্টেলে কটার সময় ঢুকলো, এই পুরো সিস্টেমটা অ্যাপের মধ্যে দেখতে পাবে। তাহলে একটা গার্ডিয়ান একটা স্টুডেন্টকে যখন পাঠাচ্ছে ওখানে, পাঠানোর পরে সে ৫ বছর কিন্তু অ্যাপে ট্র্যাক করতে পারছে। তার ছেলেটা বা মেয়েটা যে ওখানে কোন এক্সামে কত নাম্বার পাচ্ছে। হ্যাঁ? এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। 2nd নাম্বার হলো যে স্টুডেন্ট যাওয়ার পরে ওখানে আমরা ওকে পুরো 5.5 ইয়ার্স যেহেতু ওর এখানে এসে FMG পরীক্ষা দিতে হবে। FMG পরীক্ষার জন্য আমরা ওকে প্রিপারেশন দিচ্ছি এবং ইন্ডিয়ার মধ্যে যারা ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি আছে, মেডিকেল ফ্যাকাল্টি আছে, তারা ওখানে যায়। ওখানে গিয়েই তারা ওখানে ওদেরকে কোচিং দেয়। 3rd নাম্বার হলো আ আমরা বিভিন্ন স্টুডেন্টকে অ্যানিমেটেড আপনি দেখবেন এখন দেখবেন যে প্রত্যেকটা আপনি দেখবেন নিট ইউজি তেও দেখবেন বিভিন্ন অ্যাপ চলে এসছে। স্টুডেন্টরা বাড়িতে বসে পড়াশোনা করছে অ্যাপের মাধ্যমে। ঐরকম আমরা স্টুডেন্টকে বিভিন্ন অ্যাপ দিয়ে থাকি। আমরা প্রোসিয়াম বলে একটা অ্যাপ ওকে প্রোভাইড করি। পুরো ফ্রিতে প্রোভাইড করি। ওখানে মেডিকেলের অ্যানিমেটেড ভিডিও আছে। হ্যাঁ? মেডিকেলের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে অ্যানিমেটেড ভিডিও আছে। ফলে স্টুডেন্ট কি হচ্ছে? স্টুডেন্ট কিন্তু সে যদি হয়তো কোনো কারণে হয়তো যে ক্লাসে যে পড়াটা তাকে যে টিচার বা প্রফেসর তাকে যে পড়িয়েছে সে হয়তো বুঝতে পারল না। সে রুমে এসে কিন্তু সে আবার অ্যানিমেটেড ভিডিও দেখে জিনিসটা তার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। 2nd নাম্বার হলো যে আমরা যখন ইন্ডিয়ান প্রফেসর এখান থেকে যখন ওখানে পড়াতে যাচ্ছে, তার মধ্যেও একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যে আ এবং সে ইন্ডিয়ান প্রফেসর যেহেতু যাচ্ছে সে হিন্দিতেও ইন্টারেকশন করতে পারছে। কোনো অসুবিধা নেই। আর তার মানে ইন্ডিয়ান যে কারিকুলাম, ইন্ডিয়ান যে সিলেবাস এই সম্বন্ধেও তার নলেজ আসছে একটা। ফলে স্টুডেন্ট যাওয়ার পরে আমাদের অনেক রকমের খেয়াল রাখতে হয়। তার সেফটি খেয়াল রাখতে হয়, তার থাকা খাওয়া খেয়াল রাখতে হয়, তার এডুকেশন খেয়াল রাখতে হয় এবং ওখান থেকে পড়ে আসার পরে যে এখানে FMG পাচ্ছে কি পাচ্ছে না, সেই গাইডেন্সও তাকে আমরা দিয়ে থাকি। থ্রু আউট দ্য জার্নি। অর্থাৎ থ্রু আউট দ্য জার্নি আপনারা থাকেন হুম, হুম। স্টুডেন্টদের সাথে। কয়েকদিন আগেই আমরা দেখলাম যে একটি কমেডি শোতে একটা বিতর্ক হয়েছে যে একজন জুনিয়র ডাক্তার, যেটা একদমই অবাঞ্ছিত, বলা উচিত না, একজন মহিলা জুনিয়র ডাক্তার, তিনি বডি পার্টস নিয়ে বিভিন্ন রকমের অশালীন মন্তব্য করছেন এবং সেটা নিয়ে সবাই হাসাহাসি করছে। সো যেটা একদমই সেন্সিটিভ নয় সমাজের জন্য। তো সেইটা নিয়ে আপনি কি বলবেন যে এটা তো নিশ্চয়ই কাম্য নয়? না, আমি ভিডিওটা দেখেছি। তো হ্যাঁ, বিষয়টা একটু দুর্ভাগ্যজনকই। এটা ঠিক যে আমাদের পার্টস গুলো কেটে, নাহলে আমি অ্যানাটমি কি করে বুঝতে পারবো? ভেতরে কোন লিগামেন্টস আছে, কোন মাসল কার সাথে অ্যাটাচড আছে। অ্যানাটমি বোঝার জন্য আমাদের অবভিয়াসলি কেটেই দেখতে হবে। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। বাট ওভাবে করে ডিসকাস করাটা আর যেটা উনি বলেছেন অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অ্যান্ড এভরিথিং, সেইটা অ্যাকচুয়ালি কখনো হয় না। হ্যাঁ, আমাদের এডুকেশনাল পারপাসে ওগুলো দেখানো হয়। কিন্তু ওভাবে ওটা নিয়ে কোনো মজা ওড়ানো বা কোনো কমেন্ট এটা হয় না। আমরা আসলে যে মানে
পুরো ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতেই কেউ ডক্টর হোক না কেন, তাকে একটা হিপোক্রেটিক ওথ নিতে হয়, যেটা থ্রুতে আমরা লাইভ অ্যান্ড ডেড সমস্ত বডিকেই কিন্তু আমরা এজ এ টেম্পল ভাবে মানবো। তো এই মজার ব্যাপারটা তো কখনোই আসে না এই বিষয়টা নিয়ে, এটা একটু কমপ্লিট দুর্ভাগ্যজনক। রেসপেক্ট দিয়ে ট্রিট হ্যাঁ, করা হবে, রেসপেক্ট দিয়ে ট্রিট সেটাই করা ওথটা হবে। এর মধ্যে থাকে। হ্যাঁ, রাইট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে জাস্ট তো নিট হয়ে গেলে, এবার যারা বিদেশে যাবে তাদেরকেও একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে কলেজ, যেখানে আপনারা স্টুডেন্টরা পাঠাচ্ছেন, সেই কলেজকে চুজ করার কারণ বা সেই কলেজকে আপনারাই বা কেন প্রেফারেন্স দিলেন, সেই কারণগুলো কি কি? বা আমি এটাও বলতে পারি যে বিদেশে যারা যাচ্ছে তারা ডাক্তারি পড়তে বিদেশে যাওয়ার সময় কোন কোন বিষয়গুলোতে মূলত ধ্যান রাখবেন? বিদেশে যারা যাচ্ছেন তাদের যে কান্ট্রিতে চুজ করুক না কেন, ফার্স্ট দেখতে হবে সেই কান্ট্রিতে যে কলেজগুলোতে যাচ্ছে সেই কলেজটা ওই কান্ট্রিতে অ্যাক্রিডিটেড আছে কিনা। যদি আপনি জানেন রিসেন্ট একটা কিরগিজস্তানে একটা নিউজ এসছে এবং আপনি যদি দেখে থাকেন আমাদের ইন্ডিয়ান এম্বাসি সেটা পাবলিশও করেছিল রিপোর্টটা, যে কিরগিজস্তানে অলমোস্ট যে কলেজগুলো ছিল তার মধ্যে ১৩টা কলেজ ওরা বাতিল করেছে সম্পূর্ণ, এবং সেখানে কিছু ইন্ডিয়ান স্টুডেন্টও পড়ছে সেই কলেজগুলোতে। ফলে ওই যে ইন্ডিয়ান স্টুডেন্টরা যারা পড়ছে তারা এফেক্টেড হলো। কারণ তারা যে কলেজে ভর্তি হয়েছে তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে জানতে পারছে যে তার কলেজটা অনুমোদন বাতিল হয়েছে। ফলে যে কলেজে যাচ্ছে সেই কলেজটাকে দেখতে হবে সেই কলেজটা অনুমোদন প্রাপ্ত কিনা। কিরগিজ বাই মিনিস্ট্রি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। হ্যাঁ, বাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। কিরগিজ মিনিস্ট্রি থেকে কিছুদিন আগে একটা ওরা নোটিশ পাবলিশ করেছিল যে কোন কোন কলেজগুলোকে ওরা অনুমোদন দিয়েছে, অ্যাক্রিডিটেশন দিয়েছে। আমাদের যে কলেজ আছে কিরগিজস্তানের হাইয়েস্ট অ্যাক্রিডিটেশন হলো 6 ইয়ার্সের, 6 বছরের। যেহেতু মেডিকেলটা 5 বছর 5.5 বছরের কোর্স। আমাদের যে কলেজ আছে ওই কলেজই 6 বছরের জন্য ওরা অ্যাক্রিডিটেশন পেয়েছে। মাত্র ৪ টে কলেজ 6 বছরের জন্য অ্যাক্রিডিটেশন পেয়েছে। আমাদের কলেজ কিন্তু তার মধ্যে একটা। সেকেন্ড নাম্বার হলো আপনি দেখেন যে বাকি কিছু কলেজ আছে যারা ১ বছরের জন্য অ্যাক্রিডিটেশন পেয়েছে। আমরা স্টুডেন্টদেরকে বলব যে তুমি ১ বছরের জন্য অ্যাক্রিডিটেশন পেয়েছে সেই কলেজেও তুমি যেও না। কারণ হয়তো ১ বছর বা ২ বছর পরে যদি কলেজে অ্যাক্রিডিটেশন আবার ফেল করে, তাহলে কি হবে? আবার যে স্টুডেন্টগুলো পড়ছে তারা আবার এফেক্টেড হবে। ফলে যারা 6 ইয়ার্সের জন্য যারা অ্যাক্রিডিটেশন পেয়েছে তুমি সেই কলেজেই যাও। সেকেন্ড নাম্বার হলো আমাদের কলেজটা কেন আপনি যদি বলেন চুজ করবেন, আমাদেরই ফার্স্ট কলেজ, যে কলেজ পুরো সেন্ট্রাল এশিয়ার মধ্যে 5 ইয়ার্সের কোর্স। বিকজ ওখানকার সেন্ট্রাল এশিয়ার যত কলেজ ছিল, রাশিয়ার যত কলেজ ছিল সব 6 ইয়ার্সের কোর্স ছিল। আমাদেরই ফার্স্ট কলেজ ছিল যারা 5 ইয়ার্সের কোর্স নিয়ে এসেছিল। সেকেন্ড নাম্বার হলো আমাদের কলেজ অলরেডি 24 ইয়ার্সের পুরনো কলেজ, এবং এই 24 বছর ধরে শুধু ইন্ডিয়ান স্টুডেন্টকেই তারা মানে ডাক্তার বানিয়ে আসছে। ফলে আপনি বুঝতে পারছেন যারা প্রফেসর আছে, যারা ফ্যাকাল্টি আছে, তারা কিন্তু পুরো ইন্ডিয়ান কারিকুলাম, ইন্ডিয়ান সিলেবাস সম্বন্ধে অলরেডি অবগত। বিকজ তারা 24 ইয়ার্স ধরে শুধু ইন্ডিয়ান স্টুডেন্টদেরকেই পড়াচ্ছে। তাদের যে ইংলিশ যে ফ্লুয়েন্ট, হ্যাঁ? সেটা অনেক বেশি ক্লিয়ার অন্যান্য কলেজের থেকে, অন্যান্য কলেজে যারা প্রফেসর আছে তাদের থেকে। বিকজ যারা নতুন যে কলেজগুলো আছে, যারা ৩ বছর, ৪ বছর বা ৫ বছর আগে যারা স্টার্ট হয়েছে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তো রাশিয়ান। ফলে ওখানকার যারা লোকাল টিচারে তারা ইংলিশ তারা শিখে আবার তারা ইংলিশে পড়াচ্ছে। ফলে তারা ইংলিশটা অত ভালো বলতে পারে না। হুম। আমাদের কলেজে যারা ফ্যাকাল্টি যারা ২৪ বছর ধরে ইংলিশে পড়াচ্ছে, তারা একটা ফ্লুয়েন্ট ইংলিশ তারা জানে এবং তারা ইন্ডিয়ান কারিকুলাম সম্বন্ধে অবগত। থার্ড নাম্বার হলো আমাদের কলেজে যদি আপনি দেখেন পুরো ফার্স্ট ইয়ার থেকে পুরো ফাইনাল ইয়ার পর্যন্ত ইন্ডিয়ার যারা টপ ফ্যাকাল্টি আছে তাদেরকে আমরা ওখানে নিয়ে যাই। নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে আমরা কোচিং করাই প্রত্যেকটা সাবজেক্টের, হ্যাঁ? ফোর্থ নাম্বার যদি আপনি বলেন যে পুরো কলেজটা ওন্ড বাই ইন্ডিয়ান, রান বাই ইন্ডিয়ান। মানে পুরো কলেজের আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ শুরু করে এভরি লেভেলে কিন্তু ইন্ডিয়ান পাবেন, হ্যাঁ? কোনো কিছু প্রবলেম হলে আমরা তাদেরকে হেল্প করি। আমরাই একমাত্র কলেজ যারা প্রত্যেক বছর আমরা পেরেন্টস মিট করি। আপনি ভাবতে পারবেন না যেসব পেরেন্টসরা ইচ্ছুক যে আমার ছেলে যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজে যারা বলেছে আমরা যে স্টুডেন্টকে পেরেন্টসকে যা কমিটমেন্ট দিয়েছি সেগুলো কি ঠিকঠাক আছে কিনা। ওই জন্য আমরা প্রত্যেক বছর পেরেন্টস মিট করি। স্টুডেন্টদের পেরেন্টস এখান থেকে কিরগিজস্তানে যায়, আমাদের কলেজ দেখে তারপর আমাদেরকে ফিডব্যাক দেয় যে ঠিক আছে কলেজ ভালো কি খারাপ। আমার যেসব স্টুডেন্ট পড়ছে, এমন প্রচুর স্টুডেন্ট আছে যার নিজের ভাই বা নিজের দাদা অলরেডি ওই কলেজ থেকে পাস আউট হয়ে গিয়েছে, এখানে ডক্টর হয়ে গেছে, সে তার নিজের ভাইকে ওখানে ভর্তি করেছে। এই জন্য ভর্তি করেছে বিকজ সে বুঝেছে যে কলেজটা ভালো, আমরা যে কমিটমেন্ট করেছি, যে সার্ভিসগুলো দেওয়ার কথা বলেছি সেগুলো আমরা ঠিকঠাক দিয়েছি। না, অনেক ধন্যবাদ রইল আপনাদেরকে, কারণ আপনারা সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। আমাদের মতো দেশে, যে দেশে ডাক্তারদের খুব প্রয়োজন এবং জনসংখ্যার তুলনায় ডাক্তারদের সংখ্যা কম, সেখানে আপনারা ডাক্তার হতে সাহায্য করছেন। এটা শুধু বহু মানুষের স্বপ্ন পূরণ না, একটা গোটা জাতির খুব
কাজে লাগছে বলেই আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এতটা সময় দেওয়ার জন্য। ডেফিনেটলি এই ধরনের প্রস্তাব বা এই ধরনের প্রশ্ন আরও কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের এই শোতে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আজকে ইউ, টাইম থ্যাংক ইউ দেওয়ার সো জন্য। মাচ, থ্যাংক ইউ।